আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিউচার স্কুলের আজকের বিজিএস ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। এবং আজকে আমরা আসলে যেই ক্লাসটা করব, আমরা তো এখানে দেখতেই পারছি তাই না, যে এখানে আমরা আমার একটা চেহারা দেখা যাচ্ছে, সেই সাথে আমরা আমাদের বিজিএস বইয়ের যে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, সেখান থেকে শিওর শর্ট ক্লাসটা করব, যেটা এফআরবি থেকে তোমরা সবাই হয়তো জানো যে ফাইনাল রিভিশন ব্যাচ বা এফআরবি থেকে আমাদের যেহেতু সামনে এসএসসির বোর্ড পরীক্ষার আগে আমাদের প্রিপারেশন যাতে টপ নচ হয়, যাতে আমরা পরীক্ষায় যত বেশি মার্ক পাওয়া যায় তত বেশি মার্ক পেতে পারি, এই জন্যই এই পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, যেহেতু শিওর শটে আমরা আসলে কি দেখব বা কি লাভ, এটা আগে বলা দরকার। শিওর শটে আমরা আজকে এই চ্যাপ্টারে বা যে কোনো চ্যাপ্টারে আমরা আসলে তিনটা জিনিস দেখার চেষ্টা করব ভাইয়া। একটা হচ্ছে এমসিকিউ কিভাবে আসে, কতটুকু আসে, কিভাবে অ্যান্সার করব, এই ব্যাপারগুলো দেখব, বা বোর্ড এমসিকিউর ধরনগুলো আসলে কীরকম। সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেনগুলো দেখব। এবং লাস্টলি আমরা যেটা দেখব ভাইয়া, সেটা হচ্ছে আমরা কিছু সৃজনশীল দেখব বা সিকিউ দেখব। কেমন? আচ্ছা, খুব বেশি কথা বলার সুযোগ নাই, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। এই যে এফআরবিতে তোমরা এক চ্যাপ্টারে এসএস ফিউচার স্কুলের ইউটিউব থেকেই তোমরা এই যে এক একটির জন্য ওয়ান শট আছে, ওয়ান শট থেকেও কিন্তু তোমরা এক একটি সাবজেক্টের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, এমসিকিউ যেহেতু দেখব, আমাদের ফার্স্ট এমসিকিউ দেখানোর মাঝে একটা কাজ করা দরকার। এই কাজটা আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো। আমাদের বাংলাদেশের স্বাধীনতা এই চ্যাপ্টার থেকে আমাদের বইয়ের হিসাবে পড়ার মতো চারটা মূল জিনিস আছে। চারটা কি কি মূল জিনিস ভাইয়া, একটু খেয়াল করো। এক নম্বরে হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি, যেখানে আমরা 1970 সালে আওয়ামী লীগ যে নির্বাচনে, বাঙালিরা যে নির্বাচনে হ্যাঁ জিতলো, সেটা যেরকম দেখতে পারবো, তেমনি ইয়াহিয়া খান আসলে ক্ষমতা দিতে চায়নি, বা 25শে মার্চ কিভাবে হলো, কিভাবে কী রকম অবস্থা আমরা দেখতে পারি, সেটা আমরা এতটুকুতে দেখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে মুজিবনগর সরকার, যখন আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, এরপরেই যে গুরুত্বপূর্ণ কাজটা হয় সেটা হচ্ছে মুজিবনগর সরকার গঠন করা, তাই না? কারণ একটা সরকারের অধীনে বা একটা সরকার না থাকলে যুদ্ধ প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তা ঠিকঠাক থাকবে না। তৃতীয়ত যেটা, সেটা কি গেস করো তো? সেটা হচ্ছে বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন মানুষের যে ভূমিকা, এখানে বেশ কয়েক ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখতে পারি, যেমন ছাত্র, নারীরা, প্রবাসী বাঙালিরা, বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা, তারা কি কি ভূমিকা রেখেছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবং লাস্টলি যেটা, সেটা হচ্ছে বিভিন্ন দেশের ভূমিকা। এখানে বইয়ে জাতিসংঘ নিয়ে বলা আছে, জাতিসংঘ কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে নীরব ভূমিকা পালন করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধ নিয়ে জাতিসংঘ আসলে তেমন একটা কিছু বলেইনি। তার মানে এই যে এত হত্যাযজ্ঞ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু জাতিসংঘ তেমন একটা কিছু বলেনি। আর বিভিন্ন দেশের মধ্যে আমরা মূলত এখানে ভারত, সোভিয়েত ইউনিয়ন যেটার বর্তমান নাম রাশিয়া, আর গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড যেটাই বলি, এই তিনটা দেশের ভূমিকা আমাদের পক্ষে ছিল, এইভাবে আমরা মোটামুটি দেখতে পারি। কেমন? তাহলে আসলে বাংলাদেশের স্বাধীনতা চ্যাপ্টার থেকে আমাদের পড়ার মতো ব্যাপার, এই যে এখানে বোর্ডে চারটা লেখা আছে, আমার হাতের লেখা হচ্ছে একটু বাজে, এই কারণে আমি ক্ষমা প্রার্থী, এই চারটাই আসলে মূল জিনিস আমাদের বইয়ের। আচ্ছা, তাহলে এই চারটা জিনিসকে সমন্বয় করে প্রথমে আমাদের এমসিকিউ, কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে? এই যে জাতীয় পরিষদের অধিবেশন, এই যে পরিষদ, জাতীয় পরিষদের অধিবেশন মানে কি? মানে হচ্ছে মিটিং, তাই না? আমরা কি জানি যে 1970 সালের নির্বাচনে পূর্ব বাংলা থেকে যে আওয়ামী লীগ ছিল, তারা কিন্তু জাতীয় এবং প্রাদেশিক দুইভাবেই নির্বাচনে জয়লাভ করে। এটা কিন্তু বুঝতে হবে ভাইয়া। জাতীয়ভাবে নির্বাচনে জয়লাভ করা মানে হচ্ছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটাকে একত্র করে যে জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে জয়লাভ। আর প্রাদেশিক নির্বাচন মানে হচ্ছে প্রদেশ থেকে প্রাদেশিক, প্রদেশ
পাকিস্তান তো পূর্ব পাকিস্তানকে বা পূর্ব বাংলাকে একটা প্রদেশ হিসেবে চিন্তা করত। এই যে প্রাদেশিক নির্বাচন হয়, পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ সংখ্যায় বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়। কেমন? আচ্ছা, তো এই জন্য জাতীয় পরিষদের অধিবেশন কেন দেওয়া হয়েছিল, এটার কনটেক্সট কি? এটার কনটেক্সট হচ্ছে 1970 সালে যখন নির্বাচনে জয়লাভ করে তখন 1971 সালের 3 জানুয়ারি মুজিবনগর সরকার তখন হয়নি, এক্সট্রিমলি সরি, আওয়ামী লীগ থেকে যে কাজটা করা হয়, তারা তো নির্বাচনে জয়ী হয়েছে, তাই তারা একটা শপথ পাঠ করার মতো করে নিজেদের নির্বাচনী পরিকল্পনা কি হবে, সামনের দিনে কি নিয়ে কাজ করবে সেটা ডিসিশন নেয় 1971 সালের 3 তারিখে জানুয়ারির। এরপরে যেটা হয়, এই যে এখানে আমরা দেখতে পারি আমাদের মহামান্য ইয়াহিয়া খান, এ লোক কি করেছে, সে 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের যে অধিবেশন ছিল সেটা স্থগিত করে। এটার অ্যান্সার হবে 1971 সালের 1 মার্চ। অ্যান্সারগুলো লাল কালি দিয়ে দেখালে তোমাদের জন্য আগে সুবিধা হবে। আচ্ছা, এটার সাথেও কিছু কনটেক্সট আছে। 1971 সালের 1 মার্চ নির্বাচন স্থগিত করা, নির্বাচন না মানে অধিবেশন স্থগিত করা। তারপরে আমরা দেখতে পারি যে পতাকা উত্তোলন করা হয় আমাদের 2 মার্চ। তারপরে আমরা দেখি যে সারা বাংলায় সর্বত্র ধর্মঘট হরতালের ডাক দেওয়া হয়, পালন করা হয় ধর্মঘট হরতাল কর্মসূচি, তাই না? এইসবের সাথে কিন্তু অনেক মানুষ জড়িত, এসব মানুষের নাম আমাদেরকে মনে রাখতে হবে। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় 1971 সালের কোন তারিখে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন? এখানে বোঝার মতো ব্যাপার দুইটা। জাতীয় পরিষদের অধিবেশন ইয়াহিয়া খান যখন স্থগিত করে মানে বাতিল করে, তখন কিন্তু সেটা ছিল অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ নির্দিষ্ট করে বলা নেই যে কতদিন পর্যন্ত আসলে বাতিল থাকবে, অনির্দিষ্টকাল। অর্থাৎ এমনও হতে পারে যে আওয়ামী লীগ যে নির্বাচনে জিতলো, হ্যাঁ, পূর্ব বাংলার মানুষরা যে নির্বাচনে জয়লাভ করলো, এমনও হতে পারে যে তারা আসলে নির্বাচনে জয়লাভ করার পরেও তারা কোনো ধরনের ক্ষমতা দখলের প্রক্রিয়ার ভিতরে বা ক্ষমতা নিতে পারবে না। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল। এরপরে কি হয়, এরপরে এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলনের নামটা আমরা যদি একটু খেয়াল করি আমরা বুঝতে পারবো কি বোঝানো হয়। সহযোগ মানে কি? সহযোগিতা করা, হেল্প করা। অসহযোগ মানে কি? সহযোগিতা করবে না, হেল্প করবে না। অর্থাৎ একটা দেশের জনগণ যদি সরকারকে দেশ চালাতে সাহায্য না করে, সহযোগিতা না করে, সেই দেশের সরকার টিকে থাকতে পারে না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। এবং এই অসহযোগ আন্দোলনের ডাক কবে দিয়েছিল? 1 মার্চ আমরা দেখলাম জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়, আর অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 2রা মার্চ। কেমন? 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এখানে এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ডে 2017 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। আচ্ছা, পাকিস্তানি হানাদার বাহিনীর কতজন সৈন্য আত্মসমর্পণ করে? এটা খুবই ইজি, হ্যাঁ, এইটাতে কোনো বাড়তি কথারও দরকার নেই। 93,000 পাকিস্তানি সৈন্যদের 93,000 সৈন্য 1971 সালের 16 ডিসেম্বর আমরা যখন জানি যে আমাদের বিজয় অর্জন হয়, তখন বিকেলবেলা যৌথ বাহিনী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষে থেকে যৌথ বাহিনীর কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরা আর নিয়াজি, লেফটেন্যান্ট কর্নেল জেনারেল এ নিয়াজি, ওনারা দুইজন মিলে কিন্তু এই যে একটা চুক্তি, হ্যাঁ, যে যুদ্ধ শেষ, পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করবে, সেটাতে স্বাক্ষর করেছিল। কেমন? আচ্ছা, তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীর কতজন সৈন্য আত্মসমর্পণ করেছিল মুক্তিযুদ্ধের পর? 93,000 সৈন্য। 1970 সালের নির্বাচনে জয়লাভের পরও আওয়ামী লীগের ক্ষমতায় না যেতে পারার কারণ পাক প্রশাসনের ষড়যন্ত্র, পাক প্রশাসনের ভীতি, আওয়ামী নেতাদের দুর্বলতা। আচ্ছা, 1970 সালের নির্বাচনে জয়লাভ করার পর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে নাই, 3টা কারণ দেওয়া। পাক প্রশাসন বলতে পাকিস্তানি প্রশাসনের কথা বলা হচ্ছে, যে পাকিস্তানি প্রশাসন ষড়যন্ত্র করেছিল। সেকেন্ড হচ্ছে পাকিস্তানি প্রশাসন ভীত বা ভয় পেয়েছিল যে বাঙালিরা ক্ষমতায় গেলে তারা যে অত্যাচার নিপীড়নগুলো করছে সেসব আর করা যাবে না। আর 3 নাম্বারটা হচ্ছে আওয়ামী নেতাদের দুর্বলতা।
3 নাম্বারটা হওয়ার আসলে চান্স নাই, কারণ আওয়ামী নেতারা যদি তখন সেই 70 সালের নির্বাচনে জয়লাভ করার পর আসলে দুর্বল থাকতো, ভয়ে থাকতো, তাহলে কিন্তু আসলে তারা জিততেই পারতো না, তাই না? তাহলে তাদের অতটুকু পপুলারিটি থাকতো না যে মানুষ তাদেরকে ভোট দিবে। তাহলে এখানে হবে 1 ও 2। 1 ও 2 এ যেটা আছে পাক প্রশাসনের ষড়যন্ত্র আর পাক প্রশাসনের ভীতি, ভয় পাওয়া। কেমন? অ্যান্সার হবে এ, 1 ও 2। আচ্ছা, কখন অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করা হয়? অপারেশন সার্চ লাইট কন্ডাক্ট করে দুইটা মানুষ। দুইটা মানুষ হচ্ছে, এক টিক্কা খান, আর সেকেন্ড হচ্ছে কে বলো তো? সেকেন্ড হচ্ছে রাও ফরমান আলী, যেখানে সার্বিক দায়িত্বে আসলে ছিল রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের দায়িত্বে। এবং এই যে অপারেশন সার্চ লাইট হয় কত তারিখে? অপারেশন সার্চ লাইট হয় 25 মার্চ মধ্যরাতে, তাই না? কিন্তু এই যে অপারেশন সার্চ লাইট হবে, এটার পরিকল্পনা কিন্তু 1971 সালের 17 মার্চই করে ফেলা হয়েছিল। কেমন? তাহলে এটার অ্যান্সার কি হবে? 17 মার্চ, 1971 সালের 17 মার্চ অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা করা হয়। একটা জিনিস একটু খেয়াল করো ভাইয়া, আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ দেখলাম, কিন্তু কয়েকটা এমসিকিউর সাথে আমরা এমসিকিউগুলো দেখতে দেখতে যদি একটু খেয়াল করি, এটার সাথে জড়িত বা এটার সাথে রেলেভেন্ট প্রচুর এমসিকিউ, প্রচুর বইয়ের তথ্য আমরা পেয়ে যাচ্ছি। যেমন আমরা এক অপারেশন সার্চ লাইট নিয়ে কথা বলতে গিয়ে, অপারেশন সার্চ লাইটে কোথায় কোথায় হামলা হয়? রাজারবাগ পুলিশ লাইন্সে হয়, পিলখানাতে হয়, ফার্মগেটে হয়, তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু অঞ্চলের কথা বলা হচ্ছে। এক একটা জায়গার নাম, কোথায় কতটুকু হামলা হয়েছিল, কতজন মারা গিয়েছিল, সব ডেটা পেয়ে যাচ্ছি। এবং কারা আসলে এই হামলা করার বা ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল, মূলত পরিকল্পনা করেছিল মানে জুলফিকার আলী ভুট্টো আর হচ্ছে ইয়াহিয়া খান, তাই না? এই প্রত্যেকটা তথ্য আমরা যদি জাস্ট একটু চিন্তা করি, অপারেশন সার্চ লাইট আছে, এটা নিয়ে এটা হয়েছিল, আমি কিন্তু সবগুলো তথ্য পেয়ে যাচ্ছি। এবং একইভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদের কতজন সৈন্য আত্মসমর্পণ করেছিল, এটা চিন্তা করলে কিন্তু আমরা কি ছিল বলতো? বাংলাদেশের পক্ষ থেকে যৌথ বাহিনী আর পাকিস্তানিদের পক্ষ থেকে যে পাকিস্তানি হানাদার বাহিনী ছিল, তাদের মধ্যে যেই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করা হয়, সেখানে কারা উপস্থিত ছিল? এই যে অরোরা উপস্থিত ছিল বা নিয়াজি উপস্থিত ছিল, তাই না? এই এক একটা মানুষের নাম বা এক একটা মানুষ কারা জড়িত ছিল কোন ঘটনায়, সেটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, অপারেশন সার্চ লাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিল, এখানে কি হবে বলতো? অপারেশন সার্চ লাইটের পরিকল্পনার সাথে সরাসরি জড়িত ছিল। পরিকল্পনার সাথে জড়িত থাকা আর লিড দেওয়া দুইটা কিন্তু আলাদা। এই তিনজন, নিয়াজিকে আমরা অনেক পরে যুদ্ধের সময় তাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক হামলা করা, আক্রমণ করা এসব করতে দেখি। কিন্তু আবার যদি খেয়াল করি, এইখানে এই যে দুইটা সাহেব, জুলফিকার আলী ভুট্টো সাহেব আর ইয়াহিয়া খান, এই দুই লোক কি করেছে? তারা এই যে ষড়যন্ত্র বা এই যে পরিকল্পনা অপারেশন সার্চ লাইটের, সেটার নেতৃত্ব দিয়েছে। কিন্তু সরাসরি জড়িত ছিল যদি আমরা বলি, তাহলে এটার অ্যান্সার হবে টিক্কা খান। কেমন? অপারেশন সার্চ লাইটের সাথে সরাসরি জড়িত ছিল, এটার অ্যান্সার এই যে দেখো। আমাদেরকে কিন্তু ভাইয়া এখানে আরেকটা কনফিউশন আমাদের পরীক্ষায় হয়তো বা থাকতে পারে, এটাও কিন্তু একটা বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ডের 2015 সালের কোশ্চেন। কনফিউশনটা হচ্ছে, আমরা তো জানি ভাইয়া, তোমাদের অনেকের কাছে প্রশ্ন আসবে যে অপারেশন সার্চ লাইট যখন হয়, তখন জুলফিকার আলী ভুট্টো, ইয়াহিয়া খান, ওনারা আসলে এটা নেতৃত্ব দিয়েছে। আর এখানে যে টিক্কা খান, সে হয়তো এখানে সহযোগিতা করেছে, রাও ফরমান আলী হয়তো সহযোগিতা করেছে। এখন আমার যখন অপশন এইভাবে থাকে, আমি জানি যে ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো তারা পরিকল্পনার নেতৃত্ব দেয়, অংশ নিয়েছিল, বা পরিকল্পনাটা কিভাবে কন্ডাক্ট করা হবে। খুব সিম্পলি তোমাকে বলি, ধরো তুমি বাসায় একদিন ভাবলে যে কেক বানাবে, এখন তোমার আম্মু তোমাকে বলে দিল যে এইভাবে কেক বানাতে হয়। এখন কেকটা বানানো হয়ে গেল, তুমি সবাইকে খেতে দিলে, তোমার ছোট ভাই বা বোন, বড় ভাই বা বোন, তোমার আব্বুকে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে কেকটা আসলে কে বানিয়েছে, তাহলে কি তুমি বলবে যে তোমার আম্মু নেতৃত্ব দিয়েছে, তোমাকে বুঝিয়েছে এটা করতে হবে, তাই তোমার আম্মু কেক বানিয়েছে? না, কেকটা তুমি বানিয়েছো। সেরকমই
অপারেশন সার্চলাইটের পরিকল্পনায় অংশ নিয়েছিল টিক্কা খান হবে অ্যান্সার। কেন টিক্কা খান অ্যান্সার হবে বুঝা গেছে ভাইয়া? আচ্ছা, অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? এখানে কি অ্যান্সার হবে বলো তো? অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করে? আইয়ুব খান তো তখন নাই, এটা হবেই না। এই যে এটা হচ্ছে আরেকটা অপশন, বুঝতে পারছো? আমরা যদি কোনো এমসিকিউ নিয়ে খুব কনফিউজড হয়ে যাই, আমরা এলিমিনেশন করতে পারি। এলিমিনেশন মানে হচ্ছে যে উত্তরটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই সেটা আমরা বাদ দিয়ে দিব। কিন্তু তার আগেও মাথায় রাখতে হবে ভাইয়া, এলিমিনেশন করতে হলেও কিন্তু অনেক পড়াশোনা করতে হয়। ফাঁকিবাজি করে এলিমিনেশন করা যায় না। ফাঁকিবাজি না করে তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি বুঝতে পারবে অ্যাটলিস্ট। যদি কোনো এমসিকিউ অনেক কঠিন হয় যে ও আচ্ছা এইটা অপশানে দেওয়া, এটা তো হওয়ার কোনো চান্স নেই, এইটা দেওয়া এইটাও তো হবে না, তাহলে কোনটা হতে পারে? যেমন দেখো একটা ম্যাথ ক্যালকুলেশন কি হতে পারে আসলে, 4টা অপশান দেওয়া থাকে আমাদের, 4টা অপশানের হিসাবে প্রত্যেকটা অপশানের অ্যান্সার হওয়ার চান্স থাকে 25%। তুমি যখন একটা কমিয়ে ফেলো তখন 3টা, তাহলে প্রত্যেকটাতে সঠিক হওয়ার চান্স থাকে 33%। 2টা যদি হয় তাহলে থেকে 50%। এইভাবে জাস্ট তোমার প্রোগ্রেসটা বাড়ে। কিন্তু ভুল উত্তর দিলে তো আসলে লাভ নেই, তাই না? আচ্ছা, এই অ্যান্সারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যান্সার না, প্রশ্নটা আর কি, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 24 সাল অর্থাৎ লাস্ট ইয়ারে এসেছে, তারপর সিলেট বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে 2020 সালে, আর বরিশাল বোর্ডে এসেছে 17 সাল। অর্থাৎ এই প্রশ্নটা বিগত 4টা বোর্ড এক্সাম, 4টা বোর্ডে এসেছে। অর্থাৎ এই প্রশ্নটা আবার রিপিট হতেও পারে, কারণ তোমরা যদি একটু ভাইয়া খেয়াল করে দেখো, তোমাদের যাদের কাছে যে কোনো ধরনের কোশ্চেন ব্যাংক আছে বা টেস্ট পেপার আছে, সেখানে কিন্তু প্রায়ই এই ধরনের প্রবণতা দেখা যায় যে বোর্ড কোশ্চেনগুলো মাঝে মধ্যে রিপিট হয়ে যায়। যেমন ঢাকা বোর্ডের কোশ্চেন হয়তো যশোর বোর্ড বা অন্য কোনো এটসেট্রা বোর্ডে রিপিট হয়েছে, সেম ওয়েতে হয়তো দিনাজপুর বোর্ডের কোনো কোশ্চেন ঢাকা বোর্ডে রিপিট হতে পারে। কেমন? তাই আমাদেরকে এসব নিয়েও প্রপার ধারণা রাখতে হবে। আচ্ছা, অপারেশন সার্চলাইট নিয়ে তো আমরা একটু আগেই পড়ছিলাম যে অপারেশন সার্চলাইটের অ্যাকচুয়াল লিড ছিল ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো, তারাই আসলে প্ল্যান করে। কিন্তু এই যে নীল নকশা, নীল নকশা মানে কি? নীল নকশা মানে হচ্ছে ওই যে ব্লু প্রিন্ট। হ্যাঁ, ব্লু প্রিন্ট বলা হয় হচ্ছে কোনো একটা ম্যাপ খুব হাইলি সিকিউর রাখতে, ম্যাপ বা কোনো প্ল্যান হাইলি সিকিউর রাখতে ব্লু প্রিন্ট করা হয়। এই জায়গা থেকে নীল নকশা অপারেশন সার্চলাইটের তৈরি করে রাও ফরমান আলী। রাও ফরমান আলী ছিল এই অপারেশন সার্চলাইটের সার্বিক দায়িত্ব, অর্থাৎ অপারেশন সার্চলাইটের পুরো দায়িত্বটা রাও ফরমান আলীর কাছেই ছিল। বাকি কাজ টিক্কা খান হয়তো অ্যাসোসিয়েটেড ছিল, কাজে সাহায্য করেছে। আবার টিক্কা খানের মতো অনেক সোলজাররা ছিল যারা হয়তো অ্যাসোসিয়েটেড করেছে এই হামলা, এই জঘন্য হামলা বাঙালিদের উপরকে করার জন্য। আচ্ছা, স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় কোথায়? স্বাধীন বাংলাদেশ সরকার কোথায় গঠিত হয়? এটা সবচেয়ে ইজি একটা কোশ্চেন। স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয় মেহেরপুর। মেহেরপুরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়। এই যে মেহেরপুরে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়, এটার বেশ কয়েকটা নাম আছে, তাই না? মুজিবনগর সরকার, তারপর এখানে যেটা উপরে বলা স্বাধীন বাংলাদেশ সরকার বা মেহেরপুর সরকার, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এই মুজিবনগর সরকার যখন হয় তখন সেটা কবে ছিল? 1971 সালের 10 এপ্রিল এটা গঠন করা হয়। আর এই সরকারকে শপথ বাক্য পাঠ করায় 17 এপ্রিল। কে পাঠ করায়? অধ্যাপক এম ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করায় এম ইউসুফ আলী। অধ্যাপক লিখে দিই, মাইন্ড করতে পারে আবার। আচ্ছা, আর 1971 সালের 10 এপ্রিল আসলে মুজিবনগর সরকার গঠিত হয়। হ্যাঁ, গঠন। মুজিবনগর সরকারে রাষ্ট্রপতি, হ্যাঁ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্বে, তখন তো শেখ মুজিবুর রহমান নাই, রাষ্ট্রপতির দায়িত্বে তখন ছিল এই কারণে উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের, অর্থমন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী, তারপর এইভাবে খন্দকার মোশতাককে আইনমন্ত্রী করে, তারপর হচ্ছে এইচ.এম. কামরুজ্জামানকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী করে, এরকম কিছু মানুষজনকে নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা,
কখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল? এই যে একটু আগেই আমরা পড়লাম, এই যে এই কারণে তোমাদেরকে বলা উচিত হয় নাই। এটা হবে 1971 সালের 10 এপ্রিল, যেদিন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। মুজিবনগর সরকার 1971 সালের কত তারিখে শপথ গ্রহণ করে? 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধের উপদেষ্টা কমিটিতে সদস্য ছিলেন। আচ্ছা, আমরা কি এটা জানি ভাইয়া যে মুক্তিযুদ্ধে আমাদের এই মুজিবনগর সরকার বা এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম বা এরকম অনেক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে চালিত করতে হয়েছে, তাই না? তার মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধে একটা, এই যে দেখো, উপদেষ্টা কমিটি ছিল। এই উপদেষ্টা কমিটিতে স্পেসিফিক কিছু মানুষজন সদস্য ছিল। হ্যাঁ, এখানে অ্যান্সার কি হবে বলো তো? কমরেড মনি সিং, যে হচ্ছে তৎকালীন, আমরা বিভিন্ন ন্যাপ বা কমিউনিস্ট পার্টি যে দেখেছি তাদের মধ্যে একজন ছিলেন কমরেড মনি সিং। সেই সাথে এখানে বলা হচ্ছে যে সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী আর AHM কামারুজ্জামান। অর্থাৎ সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী বা AHM কামারুজ্জামান, আমরা খুব সিম্পলি জানি যে এই তিনজন লোক, এই তিনজন ব্যক্তি, তারা আসলে মুজিবনগর সরকারের কি, মুজিবনগর সরকারের মন্ত্রী, তাই না? আচ্ছা, এটা কোনো সিম্পল সিস্টেম না। আমাদের বইয়ে আসলে উপদেষ্টা কমিটিতে কারা সদস্য ছিল সেটা একটা লিস্ট দেওয়া আছে। যেমন তাজউদ্দিন আহমেদ ছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, তারপর আরেকজন যে ছিলেন সে হচ্ছে কমরেড মনি সিংহ, এরকম আরও কয়েকজনের নাম দেওয়া আছে। আমরা বইয়ে, হ্যাঁ, বইয়ে যে লিস্টটা দেওয়া আছে সেটা পড়ে ফেলবো, কেমন? বইয়ের লিস্টটা পড়ে ফেলবো, তাহলেই আমাদের আর সমস্যা হবে না। স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল কতজন? এটা খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ডে 19 সালে এসেছে, ঢাকা বোর্ডে 16 সালে, ঢাকা বোর্ডে 16 সালে প্রশ্ন এসেছে, মানে বুঝতে পারছো? আজ থেকে মানে তোমরা যখন পরীক্ষা দিবা তার আরো 10 বছর আগে। আর বরিশাল বোর্ডে তুলনামূলকভাবে একটু কাছাকাছি টাইমে 2019 সালে এসেছে। প্রশ্নটা কি? উপদেষ্টা কমিটি যেটা মুক্তিযুদ্ধের সময় গঠিত হয়েছিল সেখানে সদস্য কতজন ছিল? সদস্য ছিল খুব সিম্পলি 6 জন। এই 6 জনের ভিতরে কিন্তু অলরেডি আমরা 3 জনের নাম পেয়ে গিয়েছি, তাই না? 3 জনের নাম পেয়ে গিয়েছি না? মনি সিংহ, আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল? এইখানে একটা জিনিস চিন্তা করো, মানে আমরা কিন্তু অনেক সময় অনেক MCQ, বিশেষ করে BGS এর ক্ষেত্রে জাস্ট আমরা একটু কমন সেন্স ইউজ করেই বলে দিতে পারি, আমাদের বেশি একটা চাপ নিতে হয় না বা ইতিহাস পড়তে হয় না, তাই না? এই কারণে আমরা অনেকে হয়তো ফাঁকিবাজি করে ফেলি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাকে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় সেনাপতি, প্রধান সেনাপতি, আমরা জানি যে যে কোনো যুদ্ধ হলে সেই যুদ্ধে সেনাপতির একটা ধারণা থাকে, হ্যাঁ, যে একটা ক্যাপ্টেন বা চিফ থাকে, যে হচ্ছে যুদ্ধটা কিভাবে চলবে, কি করতে হবে, কখন, সেটা কন্ডাক্ট করে, সেটা পরিচালনা করে। এখন সেনাপতি যে হবে সে কি নর্মাল কোনো মানুষ হলে হবে? হবে না তো। তাকে অবভিয়াসলি এক্সপিরিয়েন্সড হতে হবে, যুদ্ধ কৌশল জানে, সে আর্মিতে ছিল অথবা ডিফেন্সে ছিল, এরকম কোনো মানুষ হতে হবে। তাহলে এখানে তাজউদ্দিন আহমেদের এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, তাজউদ্দিন আহমেদ হবে না, কমরেড মনি সিংহ হবে না, খন্দকার মোশতাকও হবে না। অ্যান্সার হবে কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী। এই যে অব দেওয়া, এই অবের মানে হচ্ছে অবসরপ্রাপ্ত। কর্নেল MAG ওসমানী ওই মোমেন্টে অলরেডি অবসরপ্রাপ্ত একজন আর্মি ছিলেন, যাকে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয়। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এছাড়া আর কি হয়েছিল? এছাড়া আমরা 3টা, আচ্ছা এটা দিয়ে কেন লিখতেছি, হলুদটা দিয়ে লিখলে আই গেস বেটার, কালো বোর্ডে আসলে লালটা দেখা যায় কিনা। আচ্ছা, আমরা জানি যে 3টি বি গ্রেড ফোর্স ছিল। এই 3টা হচ্ছে এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স। কে ফোর্সে ছিল খালেদ মোশাররফ, এস ফোর্সে ছিল শফিউল্লাহ, জেড ফোর্সে ছিল
মেজর জিয়াউর রহমান। কেমন? এই তিনটা ছিল। আর পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। আচ্ছা, এতটুকুই হচ্ছে তথ্য। আমরা যদি সম্ভব হয় ভাইয়া এই যে 11টা সেক্টর বা 11টা সেক্টর আসলে কীভাবে কাজ করতো সেটা বইয়ের সাথে আমাদের যতটুকু পড়া গুরুত্বপূর্ণ সেটা আমরা পড়ে ফেলার চেষ্টা করব। আচ্ছা, মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসাবে কাজ করেন কে? এটা বলো তো, এটার আনসার কী হবে? এটা কিন্তু বেশ মজার একটা প্রশ্ন। একটা সরকারের সাথে অনেকে জড়িত থাকে। মুক্তিযুদ্ধ, একটা দেশে যুদ্ধ হচ্ছে, সেই অবস্থা কিন্তু অনেক মানুষ জড়িত থাকে এবং আমাদের যুদ্ধটা কিন্তু আরও স্পেশাল। কারণ আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই যে মুজিবনগর সরকারের যেমন ভূমিকা রয়েছে, একই সাথে মুক্তিযুদ্ধে অনেক মানুষ রয়েছেন যাদেরকে হয়তো আমরা ওইভাবে চিনিও না, তারাও হয়তো সেই সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাই না? মুজিবনগর সরকারের বিশেষ দূতের কাজ কি? সে মানুষের সাথে বিভিন্ন ধরনের কমিউনিকেশন মেনটেন করবে, তাই না? কমিউনিকেশন মেনটেন করবে, বিভিন্ন তথ্য দিবে, বিভিন্ন ইনফরমেশন দিবে, আলোচনা করবে, এই কাজই করবে। অধ্যাপক ইউসুফ আলী জাস্ট শপথ বাক্য পাঠ করায় অধ্যাপক ইউসুফ আলীর আর কোনো দায়িত্ব ছিল না পরবর্তীতে। অধ্যাপক মুজফর আহমেদেরও কোনো দায়িত্ব ছিল না। খন্দকার মোশতাক আহমেদ তো মুজিবনগর সরকারের মন্ত্রিত্ব নিয়ে রেখেছে। তাহলে এটার আনসার হবে বি, বিচারপতি আবু সাইদ চৌধুরী মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কৃষক সমাজ, শ্রমিক সমাজ, ছাত্র সমাজ। একটু খেয়াল করলে দেখবো যে অ্যান্সার তো আসলে ভাইয়া ঘুরে ফিরে তিনটাই হয়। কৃষক সমাজ, শ্রমিক সমাজ, ছাত্র সমাজ সবাই অংশগ্রহণ করেছে, তাই না? মুশকিলটা হতো যদি এখানে দেওয়া থাকতো যে নারী সমাজ, তাহলে যেটা হতো যে চারটা অপশনের 4 সমাজের মানুষ তো আসলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। এই কারণে লাস্টে একটা মজার অ্যান্সার দাও, সর্বস্তরের বাঙালিরা। এই সর্বস্তরের বাঙালির ভেতরে ছাত্রও যেমন পড়ে, কৃষকও পড়ে, শ্রমিক পড়ে, নারী পড়ে, সবাই পড়ে, তাই না? তাহলে অ্যান্সার হবে ডি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সর্বস্তরের বাঙালিরা। মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালিরা অংশগ্রহণ করে, এর ফলে এই যুদ্ধকে আমরা বলতে পারি। আচ্ছা, যেই যুদ্ধে সবাই অংশ নেয়, সবাই তো অংশগ্রহণ করেছে, তাই না? সর্বস্তর মানে সব রকমের মানুষ আমাদের এই যুদ্ধে অংশ নিয়েছে। তাহলে আমরা এই যুদ্ধকে কি বলতে পারি আসলে? বৃহৎ যুদ্ধ কি সব কিছুকে বলা যায়? বলা যায় না তো, এটা তো বৃহৎ যুদ্ধ হবে না। ছোট যুদ্ধ, আমাদের যুদ্ধ কি অতটাও ছোট ছিল যেটাকে ছোট যুদ্ধ বলবো? বা একটা যুদ্ধ ছোট কি বড়, এটা আসলে আমরা কীভাবে মাপি? এটাও তো অ্যান্সার হবে না। সাধারণ যুদ্ধও না, এটার অ্যান্সার হবে বি, গণযুদ্ধ। কেন গণযুদ্ধ? কারণ এই যে আমরা গণ মানে কি? আমরা প্রায় গণর সাথে একটা ওয়ার্ড ইউজ করি না, গণমানুষের, তাই না? গণ মানে হচ্ছে সব মানুষের, সর্বস্তরের মানুষের। গণযুদ্ধ মানে হচ্ছে এমন একটা যুদ্ধ যেখানে সর্বস্তরের মানুষ পার্টিসিপেট করেছে, অংশ নিয়েছে। তাই আমাদের মুক্তিযুদ্ধকে আমরা গণযুদ্ধ বলতে পারি। আচ্ছা, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি কী ছিল? ভারতীয় সাহায্য, বুদ্ধিজীবী, বিমান বাহিনী। আচ্ছা, আর লাস্টে হচ্ছে জনগণ। আমরা যদি একটু চিন্তা করি, ভারতীয় সাহায্য আছে, অ্যান্সার হবে জনগণ। এটা হয়তো অনেকে দেখে বুঝতেও পারছো, ভারতীয় সাহায্য আছে, কিন্তু জনগণ আসলে এই যুদ্ধে অংশ নিতে ইন্টারেস্টেড না। তারা হয়তো যুদ্ধ করছে না, তারা হয়তো খুব ফেড আপ, হতাশ হয়ে আছে, বা যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি সেই কারণে হয়তো ভীত, তাই না? তাহলে কি কোনো লাভ হতো না। শুধু বুদ্ধিজীবীরা আছে, বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ যুদ্ধ করছে না, তাহলেও লাভ হতো না। বিমান বাহিনী আছে, আকাশে বিমান উঠছে, কিন্তু কেউ যুদ্ধ করছে না, তাহলেও লাভ হতো না। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল আমাদের দেশের জনগণ, আমাদের দেশের যে মানুষরা রয়েছেন, যারা যুদ্ধ করেছেন, যারা যুদ্ধে নানাভাবে সাহায্য করেছেন, তারাই ছিল আমাদের দেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি। ক্লিয়ার? আচ্ছা, 1962 ও 64 সালের শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? এটা জাস্ট একটু কমন সেন্স থেকে বোঝা যায়। এখানে কি বলা হচ্ছে? শিক্ষা কমিশন নিয়ে আসলে কনসার্ন কারা থাকতে পারে? কৃষকদের কনসার্ন হওয়া বা শ্রমিকদের কনসার্ন হওয়ার কিন্তু সুযোগ নাই।
কৃষক বা শ্রমিকদের কিন্তু এখানে কনসার্ন হওয়ার বা এটা নিয়ে চিন্তা করার সুযোগ নাই। তাহলে এটার অ্যান্সার কি হবে? রাজনীতিবিদরা শিক্ষা কমিশন নিয়ে একটু বাড়াবাড়ি হয়তো করতে পারে, ছাত্ররা হবে এটার অ্যান্সার। কেমন? ছাত্ররা 2টা বছর 2টা সালের কথা বলা হচ্ছে, 1962 আর 64। 1962 আর 64 সালে যে শিক্ষা কমিশন ছিল সেই শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই শিক্ষা কমিশনের নাম ছিল কি বলতো? কি নাম ছিল? এই শিক্ষা কমিশনের নাম ছিল শরীফ শিক্ষা কমিশন। এই শিক্ষা কমিশনের নাম ছিল শরীফ শিক্ষা কমিশন। এইটার বিরুদ্ধে কেন আসলে আন্দোলন করতে হয়েছিল? এটার মূল কারণ হচ্ছে শরীফ শিক্ষা কমিশনে বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষা কিংবা একই সাথে এই শিক্ষা কমিশন রিপোর্টে দেখা গিয়েছে আমাদের পড়াশোনার বা শিক্ষা গ্রহণের খরচ হিসাবে আমরা যেই অর্থ সরকারিভাবে প্রদান করি বা নানাভাবে প্রদান করি তার থেকে আরও বেশি টাকা, অর্থাৎ শিক্ষা ব্যয়বহুল হয়ে যাচ্ছিল। এবং পূর্ব বাংলার মানুষজনকে যেহেতু সবসময়ই পাকিস্তানিরা বুদ্ধিবৃত্তিক দিকে, চিন্তা চেতনায়, খাবার, চাকরি সব জায়গা থেকে অত্যাচার বা নির্যাতন করেছে, একইভাবে আমরা এখানে দেখতে পারি যে শরীফ কমিশনেও কিন্তু তারা যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, এ কারণে পাকিস্তান থেকে এই শিক্ষার ব্যয় বা শিক্ষার জন্য খরচ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই কিন্তু 1962 ও 64 সালের যে শিক্ষা কমিশন রিপোর্ট ছিল শরীফ শিক্ষা কমিশন, সেটার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছিল। ক্লিয়ার? এই যে দেখো, খুব নর্মাল একটা প্রশ্ন না? 1962 আর 64 সালের শিক্ষা কমিশন রিপোর্ট, আন্দোলন করেছে কারা? ছাত্ররা। এটা খুব ইজিলি শেষ করে ফেলা যেত, কিন্তু এই শিক্ষা কমিশন রিপোর্টের নাম কি ছিল, শিক্ষা কমিশন রিপোর্টে আসলে কি সমস্যা ছিল, এইসব যদি আমরা আসলে ভাইয়া এমসিকিউ পড়তে পড়তে জেনে ফেলি, তাহলে আমাদের যে সুবিধাটা হয়, আমরা সিকিউতে গুছিয়ে লিখতে পারি। কারণ আমার মাথায় তখন জাস্ট এই একটা তথ্য থেকে অনেক তথ্য মাথায় কাজ করে যে ও আচ্ছা এটা তো হবে, এটা তো হবে, এটা তো পড়েছি। তাই এই যে আমাদের বিজিএস হোক বা যে কোনো সাবজেক্টে হোক, আমাদের সবসময় এক ধরনের অদৃশ্য ডট এক্সিস্ট করে। খেলছো না? হ্যাঁ, ক্লাস বাদ দিয়ে যখন ক্লাস চলতো, স্যারেরা ক্লাস নিত, বন্ধুরা খাতায় এইভাবে একে একে একজন এটা দিলা আরেকজন এটা দিলা, এইভাবে খেলছো না? যেটাই হোক, এখন আমাদের জাস্ট এই অদৃশ্য যে ডটগুলো থাকে সেই ডটগুলো মিলানো হচ্ছে দায়িত্ব। আমরা এক এক জায়গা থেকে আমাদের পড়াশোনাকে নিজেদের মধ্যে আনতে পারি, চিন্তা করতে পারি। ধরো তুমি আজকে সকালে ঘুম থেকে উঠেছো, তোমার ফ্রি টাইম আজকে, তুমি আজকে হয়তো কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা অধ্যায়ের এমসিকিউ পড়া শুরু করেছো। এই যে এমসিকিউগুলো পড়তে পড়তে, যেহেতু তোমার চ্যাপ্টারটা হয়তো আগে থেকে পড়াই আছে, এমসিকিউগুলো পড়তে পড়তেই কিন্তু এই যে ধরো এটা পড়লা না, এটার অ্যান্সারও করলা, অ্যান্সার তোমার সঠিক হয়েছে, এরপর জাস্ট মাথায় একটু ফ্ল্যাশব্যাক, হ্যাঁ মেমোরি ফ্ল্যাশব্যাক হয় না মানুষের, ফ্ল্যাশব্যাক থেকে চিন্তা করলা যে ও আচ্ছা শরীফ শিক্ষা কমিশন ছিল, শরীফ শিক্ষা কমিশনে এই নীতি ছিল, এই নীতির বিরুদ্ধে মানুষজন, এই নীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছিল। এইভাবে চিন্তা করতে করতে তুমি দেখবা যে এইভাবে এমসিকিউ অ্যান্সারের মাধ্যমে তোমার পুরো বইটা কিন্তু তোমার মাথার ভিতরেই এই ফ্ল্যাশব্যাকেই একবার করে পড়া শেষ হয়ে যাবে, তাই না? তাই আমাদের যত সুযোগ পাওয়া যায়, হ্যাঁ, আলসি মেরে বা শুধু পরিশ্রম করে এইভাবে আসলে পড়াশোনা হয় না। পড়াশোনার জন্য তোমাকে ইনাফ স্মার্টও হতে হবে ভাইয়া। তোমার প্রত্যেকটা মোমেন্ট তুমি যখন মাথায় রাখবে, তুমি যে পড়ার জন্য সময়টা দিচ্ছ না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইমে তুমি পাবজি খেলতে পারতা, ফ্রি ফায়ার্স খেলতে পারতা, কল অফ ডিউটি খেলতে পারতা, জিটিএ 5 খেলতে পারতা, অনেক কিছু করতে পারতা, এনিমে দেখতে পারতা, কোনো মুভি দেখতে পারতা। তুমি এসব করছো না, তুমি পড়াশোনা করছো। এসব করা তো মজার, তাই না? পড়াশোনা থেকে থেকে এইসব করা বেশি মজার। তুমি যেহেতু এই টাইমটা এখানে পড়াশোনার জন্য নষ্ট করছো বা কাজে লাগাচ্ছ, যেটাই বলি, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সেটার যাতে সম্পূর্ণ 100% ব্যবহার হয়। অর্থাৎ 1 ঘন্টায় আমরা অনেক সময় দেখি না যে আমাদের আশেপাশে অনেক বন্ধু আছে, সে হয়তো সারাদিন পড়াশোনা করে না, হ্যাঁ 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 করে ঘুরে বেড়ায়, হ্যাঁ ঘোরাঘুরি করতে থাকে, খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে বেড়ায়, পড়াশোনা করতেই দেখি না। কিন্তু দেখি যে তার পরীক্ষার রেজাল্ট খুবই ভালো, খুবই চমৎকার। কেন? কারণ সে যে 1 ঘন্টা পড়ে, সে 1 ঘন্টায় স্মার্ট মুভ নিয়ে পড়তে পারে। সে ওই 1 ঘন্টা অমনোযোগী না হয়ে ডেডিকেটেডলি বই এবং তার সময় এটার সাথেই সে রাখে, সে শুধু বইটাকে গুরুত্ব দেয়। তাই অনেকের এই 2 ঘন্টা 3 ঘন্টা বা সারাদিন পড়ার থেকে এই যে কম সময়ে পড়ে তোমার কোনো একটা বন্ধু ভালো করছে, তার মূল কারণ এটাই যে সে এই পুরো সময়টা ডেডিকেটেডলি তার পড়াশোনার জন্যই কাজে লাগায়। সে ওই পড়ার সময় ভাবে না যে ইস ফেসবুকে তো আজকে একটা পোস্ট দিতে পারলে ভালো হইতো, সেটা ভাবে না। সে ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমি এই চ্যাপ্টারটা পড়ছি, এই চ্যাপ্টারে এটা ছিল, এটা পড়েছি, এটা পারি, এটা পারি না, লিস্ট করে ফেলি, ঠিক আছে,
আচ্ছা এমসিকিউ পড়ছি, এমসিকিউ থেকে এটা আসতে পারে, লিস্ট করে ফেলি। অনুধাবন পড়ছি, অনুধাবনের এই জিনিসটা আমি এইভাবে আরও বেটার ওয়েতে বুঝিয়ে লিখতে পারবো, একটু লিখে প্র্যাকটিস করে ফেলি, এইভাবে পড়তে হয়। বিজিএসে আমাদের এমসিকিউ তো এখনও শেষই হয় নাই, তাই না? এমসিকিউর বাইরেও শর্ট কোশ্চেন বলি বা সিকিউ বলি, এখানে আমাদের অনেক জটিল একটা ব্যাপার দেখা যায়। প্রথম ব্যাপারটা হচ্ছে লিখতে না পারা বা বুঝতে না পারা যে আমি কিভাবে কতটুকু লিখব। সেকেন্ড ব্যাপার হচ্ছে পারি সবই, বুঝতেও পারছি, কিন্তু সমস্যা যেটা হয় এটা বুঝে উঠতে আমরা কেউ পারি না যে কতটুকু কিভাবে কতটুকু গুছিয়ে লিখলে, বা লেখার প্র্যাকটিস সিম্পলি না থাকার কারণে পরীক্ষার হলে সবই পারি ভাইয়া, লেখা তো শেষ হয়নি, সময় কম ছিল। সময় তো তোমারও যা ছিল তোমার পাশের বন্ধুরা সেম ছিল, তার তো লেখা শেষ হয়েছে, তোমার জাস্ট লেখার প্র্যাকটিস নাই। আমি রিকোয়েস্ট করব তোমাদের সবার কাছে, আমাদের পরীক্ষার আগে আমরা প্রতিদিন, সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে, সেটা বাংলার হতে পারে, বিজিএসের হতে পারে, আইসিটির হতে পারে, যে কোনো সাবজেক্টের হতে পারে, ম্যাথ বা এসব আবার আইনো না। কারণ কি, কারণ ম্যাথ তো ম্যাথ করবো, ফিজিক্সও তো অনেক ক্ষেত্রে ম্যাথ করতে হয়, তাই সময়টা হয়তো একটু কম লাগে গতানুগতিক অন্য সাবজেক্টের সৃজনশীলের থেকে। আমরা চেষ্টা করবো যেখানে আসলে পূর্ণাঙ্গ সৃজনশীল লিখতে হয়, সেটা অন্তত একটা সৃজনশীল আমরা দিনে লেখার প্র্যাকটিস করব, যাতে আমাদের লেখার ফ্লোটা ঠিক থাকে, যাতে আমরা দ্রুত লেখা শেষ করতে পারি। কেমন? যাতে পরীক্ষার হলে আমাদেরকে এই আফসোস করতে না হয় যে ভাইয়া পারতাম সবে কিন্তু লিখতে পারি না সময়ের জন্য। ওকে, আচ্ছা অনেক কথা হইল। এখন নেক্সট এমসিকিউ, মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার একটি বিরাট অংশ ছিল কারা? আচ্ছা এই যে দেখো, আমি একটু আগে বললাম যে আমরা আসলে জাস্ট পড়বো, আমরা জাস্ট এমসিকিউই পড়বো, কিন্তু আমাদের বই পড়া হয়ে যাবে এমসিকিউ পড়তে পড়তে। কিভাবে হবে? এই যে অনিয়মিত শাখা, অনিয়মিত শাখা আর ছিল নিয়মিত শাখা। নিয়মিত শাখায় কারা ছিল আসলে? নিয়মিত শাখায় ছিল যে মানুষজন আসলে হয়তো যুদ্ধক্ষেত্রে এক্সপিরিয়েন্স, পুলিশ যারা ছিল, অথবা সেই সময় যারা আর্মিতে ছিল, অথবা মুজিব বাহিনীর লোকজন ছিল, তাই না? আর অনিয়মিত শাখায় বা অনিয়মিত, অনিয়মিত কেন বলা হচ্ছে? কারণ যুদ্ধ করা বা যুদ্ধ করতে তারা অভ্যস্ত না, তাদেরকে হয়তো ওইভাবে ট্রেনিংও দেওয়া হয়নি, তাই না? এই অনিয়মিত শাখার একটা বিরাট অংশ ছিল আসলে কলেজ আর ভার্সিটির যে স্টুডেন্ট তারা। এই যে মুক্তিযুদ্ধে অনিয়মিত শাখা ছিল, এটার বড় একটা অংশ তাহলে কারা ছিল? কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া কিন্তু নিয়মিত শাখা আছে, নিয়মিত শাখার কিন্তু আলাদা একটা স্ট্রাকচার আছে। আমরা কিন্তু এই যে দেখছো, আমরা জাস্ট পড়ছিলাম অনিয়মিত শাখায় কারা ছিল, সেখানে আমরা নিয়মিত শাখায় কারা ছিল সেটাও আমরা চিন্তা করে ফেলতে পারছি। এইভাবেই আমাদের আসলে পড়তে হবে ভাইয়া। মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও তথ্য সরবরাহ করে মুক্তিযুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কাদের কথা বলা হচ্ছে? এটা খুবই ইজি একটা এমসিকিউ, এটার অ্যান্সার হবে সি, নারী মুক্তি সেনা। কারণ ছাত্র, কৃষক, শ্রমিক তারাও কিন্তু সেম কাজই করেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছাত্ররা, কৃষকরা বা শ্রমিকরাও হয়তো আশ্রয় দিচ্ছে, তথ্য সরবরাহ করছে, কিন্তু আশ্রয় দেওয়া, তথ্য সরবরাহ করা, অথবা হয়তো ধরো মুক্তিযুদ্ধের সময় কোনো এক বাড়িতে রাতের বেলা বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার দল, তারা হয়তো অনেক ক্ষুধার্ত, অনেক ক্ষুধা লেগেছে, কোনো একটা বাড়িতে এসেছে, তখন তাদেরকে বিশ্রাম নিতে দেওয়া, তাদের জন্য খাবার রান্না করা, এইসব কষ্ট কিন্তু আমাদের মা বোনেরাই করেছে। আমাদের দেশের যে নারী সমাজ আছে তারাই কিন্তু এই কষ্টটা করেছে। মুক্তিযোদ্ধারা বা কোনো গ্রামে হয় না যে রাজাকার বা শান্তি কমিটির কেউ মুক্তিযোদ্ধাদের ধরতে এসেছে, হানাদার বাহিনী ধরতে এসেছে, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা, লুকিয়ে ফেলা, লুকিয়ে রাখা, এইসব সাহায্য আমাদের নারী সমাজ বা নারী মুক্তি সেনারা করেছেন। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? কারা মুক্তিযুদ্ধে আশ্রয়দান ও তথ্য সরবরাহ করে সাহায্য করে? নারী মুক্তি সেনারা। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের অবদান স্বরূপ তাদের কি উপাধি দেওয়া হয়? আচ্ছা, বঙ্গমাতা তো না, এটা তো আমরা নামেই বুঝতে পারছি। যোদ্ধা নারীও না, বীরও না, বীরাঙ্গনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধে যেসব নারীরা নির্যাতিত হয়েছে, যেসব নারীরা হয়তো অনেক সাফার করেছেন, কষ্ট করেছেন, যেসব নারীরা হয়তো যুদ্ধে অংশ নিয়েছেন, যুদ্ধ করেছেন, তাদেরকে আমরা বীরাঙ্গনা বলি। হ্যাঁ, এই যে বীরাঙ্গনা বলি, কারণ তাদের বীরত্বের পরিচয়ের জন্য, তাদের এই সাহসের জন্য। আচ্ছা, মুক্তিযুদ্ধ মানুষকে উদ্বুদ্ধ করতে কাদের অবদান সবচেয়ে বেশি? মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে আসলে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী। সাংস্কৃতিক কর্মীদের অবদান সবচেয়ে বেশি। এখন এখান থেকে আমরা কয়েকটা লেয়ার বের করব। কিসের লেয়ার বের করব?
দেখো আচ্ছা, সাংস্কৃতিক কর্মী যারা তারা কি করেছে, তারা নানা ধরনের কবিতা, নাটক, গান, বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছে, সাহস দিয়েছে, প্রেরণা দিয়েছে এবং সবার সাথে একটা সম্পর্ক, মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছে। আবার একই সাথে সাংস্কৃতিক কর্মী যারা ছিল তখন সাংস্কৃতিক কর্মকাণ্ডের বা রিচ হওয়ার জায়গা কোনটা ছিল? রেডিও ছিল। তখন তো টেলিভিশন আসে নাই, তখন তো সবাই রেডিও ইউজ করতো, টেলিভিশন তো তখন আসে নাই। তখন দেখা যেত যে কয়েকটা পপুলার যেই প্রোগ্রাম ছিল, চরমপত্র ছিল, তারপর জয় বাংলা নামে একটা প্রোগ্রাম ছিল যেটা হচ্ছে মুজিবনগর সরকারের সেল থেকে পরিচালনা করা হতো। এইসব যেসব আমরা প্রোগ্রাম দেখতে পারি, হ্যাঁ, চরমপত্র বলি বা এইসবের কথা বলি, বা একই সাথে হয়তো দেশাত্মবোধক বিভিন্ন গান বা বিভিন্ন নাটকের মাধ্যমে মুক্তিযোদ্ধাদেরকে বড় করে দেখানো বা হাইলাইট করা বা তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, এইসব কাজ কিন্তু তখন আমাদের দেশে যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছেন তারা করেছিল। তাহলে অ্যান্সার হবে এটা সাংস্কৃতিক কর্মী। এবং একই সাথে পেশাজীবীর মধ্যে বিভিন্ন পেশাজীবীর মানুষ যুদ্ধে অংশ নেওয়া বা বিভিন্নভাবে সহায়তা করেছিল। শ্রমজীবী মানুষরা সেম কাজ করেছিল। প্রবাসী বাঙালিরা দেখা গিয়েছে যে তখন প্রবাসী বাঙালিরা অন্য দেশগুলোতে বিভিন্ন মিছিল, বিভিন্ন ধরনের মানববন্ধন করে, মিছিল করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতীকী কর্মসূচি করেছিল। তারা হয়তো দেখা গিয়েছে যে তাদের দেশের যে সরকার, তাদের দেশের যে জনগণ, প্রবাসী বাঙালি মানে বুঝাই তোমাকে, ধরো কেউ একজন কথার কথা রাশিয়াতে থাকে যুদ্ধের সময়, তখন হয়তো সেই বাঙালি লোকটা যে রাশিয়াতে থাকে সে তখন রাশিয়ার মানুষজনকে, রাশিয়ার সরকারকে কয়েকজন রাশিয়াতে থাকা বাঙালিরা একত্রিত হয়ে যুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে, বাঙালিদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য যে কর্মসূচি করাটা সেটা করেছে। কারণ আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধে এই যে প্রবাসী বাঙালিদের অবদান, এটাও কিন্তু বিশ্বের কাছে আমাদের দেশের কি করুণ অবস্থা, আমাদের উপর কতটুকু নির্যাতন চলছে, এইভাবে কিন্তু আমাদের উপর সাহায্য বা আমাদেরকে জাস্টিফাই করার ইতিহাসে একটা প্রবণতা পরে দেখা গিয়েছিল। তাই প্রবাসী বাঙালিদের তারা যেই দেশে ছিল সেই দেশ থেকে যে সাহায্য সহযোগিতা এনেছিল, এটার ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কোথায়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় চালু হয় বলো তো? এটা ঢাকায়, চট্টগ্রামে, রাজশাহীতে, কুমিল্লায়? কুমিল্লাতে না। আচ্ছা, কালার চেঞ্জ করি। কুমিল্লাতে না, রাজশাহীতে না, ঢাকায়ও না, চট্টগ্রাম। কারণ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একই জায়গা থেকে ফাংশন করা শুরু করে। কেমন? এটা কিন্তু তাহলে মনে রাখি ইজি হয়ে গেল। কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রামে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামে। দেখছো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে তাহলে আরেকটা কোন বেতার কেন্দ্র আছে যেটা চট্টগ্রামে? কালুরঘাট বেতার কেন্দ্র। আর এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা আমরা বলছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কিন্তু অনেক এই যে নিউজ, যুদ্ধে কখন কি চলছে, হ্যাঁ, কখন কি অবস্থা মুক্তিযোদ্ধাদের, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, এসব কিন্তু এই রেডিও বা বেতার কেন্দ্র থেকে পরিচালনা করা হতো। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? এক, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, যেটার আসলে চান্স নাই কারণ তারা তো তখন বিদেশে, তারা তো সরাসরি অংশ নিতে পারবে না। দুই, অর্থ সংগ্রহ করে, এটা হবে আনসার। সংবাদ পাঠ করেছে সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে সাংস্কৃতিক কর্মীরা। তাহলে আনসার হবে বি, অর্থ সংগ্রহ করে বা সমর্থন জুগিয়ে, হ্যাঁ, সাপোর্ট দিয়ে। এবং অর্থ সংগ্রহ মানে কি? ধরো কালেকটিভভাবে, হ্যাঁ, তখন তো অনেকভাবে একটা যুদ্ধ চললে কিন্তু অনেক টাকার দরকার হয়। দেখা যায় যে তখন মানুষজনের খাবারের কষ্ট হয়, মানুষজনের জন্য যুদ্ধ চালানোর জন্য যোদ্ধাদের অনেক খাবার দরকার হয়, তাই না? তখন আবার আমাদের দেশে দেখা গিয়েছে যে অনেক মানুষ যারা হচ্ছে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, মানে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। এই সবের জন্য টাকা দরকার, অর্থ দরকার। এই অর্থ সংগ্রহ করে প্রবাসী বাঙালিরা যারা তখন ছিলেন তারা আমাদেরকে সাহায্য করেছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধে গণমাধ্যম যে ভূমিকা পালন করে, মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে দেশাত্মবোধক গান ও সংবাদ প্রচার, রণাঙ্গনের তথ্য প্রচার। গণমাধ্যম এই 3টা কাজই করেছিল। তাহলে অ্যান্সার হবে ডি। কেমন? গণমাধ্যম আমাদের মুক্তিযুদ্ধে এই 3টা কাজই করে, অনুপ্রাণিতও করে, দেশাত্মবোধক গান ও সংবাদ প্রচার করে, রণাঙ্গনের তথ্য প্রচার করে। যৌথ কমান্ডো গঠিত হয় কোন দেশের বাহিনীর সাথে?
ইরাক, গ্রেট ব্রিটেন বা চীন বাংলাদেশের সাথে কোনো বাহিনী মুক্তিযুদ্ধের সময় গঠন করে নাই, তাই না? বরং দেখা গিয়েছে যে চীন পাকিস্তানকে সমর্থন দিয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, আর গ্রেট ব্রিটেন সমর্থন দিয়েছিল আমাদেরকে, কিন্তু কোনো বাহিনী গঠন করেনি। তাই এই যে যৌথ বাহিনীর কথা আমরা বলছি, যেই যৌথ বাহিনীতে আমরা লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরাকে দেখতে পারি। এই যে যৌথ কমান্ডো গঠন হয় ভারতের সাথে, হ্যাঁ, তখন বাংলাদেশ ভারত মিলে গঠিত হয় যৌথ বাহিনী। আর ভারতের যে বাহিনী যারা বাংলাদেশকে সাহায্য করতে এসেছিল শুধু ভারতের, সেটাকে বলা হচ্ছে মিত্র বাহিনী। হ্যাঁ, আমাদেরকে কিন্তু এই যে যৌথ কমান্ডো, যৌথ বাহিনী, মিত্র বাহিনী এসবের পার্থক্য বুঝতে হবে। যৌথ বাহিনীতে যেটা হয়েছে, বাংলাদেশ ভারত দুই দেশের মানুষই এখানে একত্র হয়ে আছে। আর মিত্র বাহিনীতে শুধু দেখা গিয়েছে যে ভারতের বিভিন্ন যোদ্ধারা বা ভারতের বিভিন্ন উৎসাহী যারা বাংলাদেশের স্বাধীনতা চায় তারা অংশ নিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় কিভাবে? আচ্ছা, এটার অ্যান্সার আসলে কি হবে? চূড়ান্ত বিজয় কিভাবে ত্বরান্বিত হয়, এটার অ্যান্সার হবে এ, তাই না? কারণ একটু খেয়াল করে দেখো, বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিতর কথা বলছে। ভারতের স্বীকৃতি তার অনেক পরে, এটা ম্যাটার করে না। বাংলাদেশের মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল একদম যুদ্ধ যখন শুরু হয় তখন, কিন্তু একদম যুদ্ধের প্রথমেই মুক্তিবাহিনী গঠন করে তখনই জিতে যাবো এটা তো বোঝা যায় না, বোঝা পসিবল না। কারণ যুদ্ধে অনেক ধরনের বাকবদল হয়, অনেক ধরনের জিনিস চেঞ্জ হয়, অনেক ধরনের প্রোস অ্যান্ড কনস দেখা যায়, তাই না? অনেক ধরনের সিচুয়েশন দেখা যায়। জাতিসংঘের সদস্যপদ লাভের মধ্য দিয়েও এটা হয় নাই, কারণ জাতিসংঘ তো যুদ্ধের সময়, যুদ্ধের টাইমটুকুতে নীরব ছিল, কোনো কথা বলে নাই, কোনো স্ট্যান্ড নেয় নাই, তাই না? এটার অ্যান্সার হবে এ, ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে। কারণ ভারত ও বাংলাদেশ যৌথ বাহিনী যখন গঠন করা হয় তখন যুদ্ধে বাংলাদেশ জিতে যাচ্ছে বা জিতছে, এই জিনিসটা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। তাহলে অ্যান্সার হবে এ, ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠনের ফলে বাংলাদেশের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়। কোন দেশের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান? এটার অ্যান্সার হবে বি, সোভিয়েত ইউনিয়ন। এটার অ্যান্সার হবে বি, ভারত, ইরাক বা চীন কোনো দেশের প্রেসিডেন্ট এরকম কিছু করেনি। এখন এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বা মজার তথ্য তোমাদের জন্য, হয়তো সিকিউতে লিখতে পারবে, এই জন্য কাজে লাগতে পারে। আচ্ছা, যুদ্ধ বন্ধের আহ্বান আমরা দেখতে পাচ্ছি, তাই না? যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। একই সাথে সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়েছিল। আচ্ছা, আবার কালারটা চেঞ্জ করি, আমি খুবই দুঃখিত, এই কালার দিয়ে পড়ালে হয়তো তোমরা দেখতে পারবে না, কালোর মধ্যে লালটা আসলে ভালো দেখায় না। ভেটো, ভেটো মানে হচ্ছে, ভেটো মানে কি? ভেটো মানে হচ্ছে, ধরো তুমি কোথাও ঘুরতে যাবে, তোমার আব্বু, আম্মু এবং ধরো বড় ভাই আছে, এই তিনজনের মধ্যে বড় ভাই রাজি, আম্মু রাজি, আব্বু রাজি না, তার মানে তোমার এই যে সিদ্ধান্ত, এখানে ভেটো দিচ্ছে আব্বু। বুঝা গেছে? নিষেধ করা, না করা। ভেটো দিয়ে যে কোনো আন্তর্জাতিকভাবে বা জাতিসংঘে ভেটো প্রদানের ক্ষমতা নির্দিষ্ট কিছু দেশের আছে। যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে পাকিস্তান যুদ্ধবিরতির কথা বলে। যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি মানে হচ্ছে কি বলতো? যুদ্ধবিরতি নেওয়া মানে কি? যুদ্ধবিরতি মানে যুদ্ধ হবে না, যুদ্ধ কিছুদিন বন্ধ থাকবে, যুদ্ধবিরতির কথা বলে পাকিস্তান। তখন যুদ্ধবিরতির প্রস্তাবে কয়েকজন সমর্থন দিলেও সোভিয়েত ইউনিয়ন থেকে কিন্তু ভেটো দেওয়া হয়, ভেটো প্রদান করা হয় যে না, যুদ্ধ বন্ধ করা যাবে না। এখানে একটু কনফিউজিং লাগতে পারে না, যে প্রথমে পাকিস্তানের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করার কথা বলল, পরে আবার দেখা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ করা যাবে না সেটা বলে ভেটো দিচ্ছে। এখানে পার্থক্য আছে, একটা যুদ্ধ বন্ধ করা আর একটা যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি মানে কি যুদ্ধ অফ? না, যুদ্ধ চলছে কিন্তু একটা ব্রেক। এবং এই যুদ্ধবিরতি কেন দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়? কারণ যুদ্ধবিরতি হলে তখন তার কেউ অ্যাটাক করবে না, অ্যাটাক করার, নিজেও অ্যাটাক করবে না, আমাকেও কেউ অ্যাটাক করবে না, এই নিশ্চয়তা থাকে। সেই সময়ে যে কোনো সৈন্য, সোলজাররা কি করতে পারে, যে কোনো কমান্ডো, যে কোনো বাহিনী তাদের প্রয়োজনীয় অস্ত্র, গোলা, বারুদ এসব সংগ্রহ করতে পারে, প্রয়োজনীয় খাবার, পানি এসব সংগ্রহ করতে পারে, যেসব যোদ্ধাদের চিকিৎসা দরকার তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারে। তাই সোভিয়েত ইউনিয়ন যখন যুদ্ধবিরতির কথা বলা হয় তখনও ভেটো দিয়েছিল, কারণ এই যে যুদ্ধবিরতি এটাও ছিল পাকিস্তানের একটা চক্রান্ত, যাতে যুদ্ধবিরতির ফলে পাকিস্তান শক্তিশালী হয়ে বাংলাদেশকে অ্যাটাকটা আরও ভয়াবহভাবে করতে পারে।
ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোন দেশের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে যুদ্ধবন্ধের আহ্বান জানায়? সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট। আচ্ছা, কোন গণমাধ্যমটি মুক্তিযুদ্ধের অগ্রগতি, এই যে কোন গণমাধ্যম অর্থাৎ মিডিয়া মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমত তৈরি করে? আচ্ছা, ইনকিলাব নামে কোনো ধরনের পত্রিকা আছে কি না আমার জানা নাই, থাকলেও সেটা যুদ্ধে ভূমিকা রাখে নাই। এনসিসি মেবি ন্যাশনাল মানে চাইনিজ কোনো একটা নিউজ পেপার হতে পারে। দুইটা হচ্ছে বিবিসি আর আল জাজিরা, দুইটাই এখন বেশ পপুলার, বিবিসি এবং আল জাজিরা। আল জাজিরা কিন্তু তুলনামূলকভাবে তখন কোনো ধরনের ভূমিকা রাখে নাই, কিন্তু বিবিসি থেকে আমাদের মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বা বিবিসির অনেক সাংবাদিক কিন্তু বাংলাদেশে থেকে তারা যুদ্ধকে প্রত্যক্ষ করেছে, মানে নিজের চোখে যুদ্ধ দেখেছে এবং যুদ্ধের কি ভয়াবহ অবস্থা, যুদ্ধে বাঙালিদেরকে আসলে কিভাবে মেরে ফেলা হচ্ছে, কিভাবে আসলে পাকিস্তানি বাহিনীরা নৃশংস আক্রমণ চালাচ্ছে সে 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে, এই পুরো জিনিসটা বিবিসি থেকে পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া হয় যে বাংলাদেশের যুদ্ধে আসলে পাকিস্তান কতটা নিপীড়ন বা অত্যাচার চালাচ্ছে। ক্লিয়ার? তাহলে কোন গণমাধ্যম মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমত, জনমত মানে অপিনিয়ন, বিশ্বের জনমত সৃষ্টি করা, সবার মতামত সৃষ্টি করা, যুদ্ধের পক্ষে থাকার তো কোনো সলিউশন না। যুদ্ধের পক্ষে তো বাংলাদেশের পক্ষে থাকতে পারে, পাকিস্তানের পক্ষে থাকতে পারে। যুদ্ধে নিপীড়িতের পক্ষে থাকা হচ্ছে অ্যাকচুয়াল সলিউশন, যাকে অত্যাচার করা হচ্ছে তার পক্ষে থাকা। তখন বিবিসির জনমত তৈরি করার কারণে বিশ্বের অন্যান্য দেশ বা বিশ্বের অন্য জনগণ তারা বাংলাদেশকে সাপোর্ট দিতে থাকে। ক্লিয়ার? বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কিরূপ ছিল? এই যে এটা একটা খুবই ইজি, হ্যাঁ, জাতিসংঘ অ্যাজ ইউজুয়াল যেটা করে, পজিটিভও ছিল না, নেগেটিভও ছিল না, কোনো কাজেও আসে নাই, এটা ছিল একটা নীরব ভূমিকা। অর্থাৎ যুদ্ধ নিয়ে জাতিসংঘের আসলে কোনো মতামতই ছিল না তখন। কি মজা, তাই না? মানে জাতিসংঘ সবসময় যেটাই করে, আজ থেকে 50 বছর আগে সেটা করেছে, 50 বছর পরেও অনেক ক্ষেত্রে হয়তো সেটাই করে। আচ্ছা, শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করে কোনটির দ্বারা? আচ্ছা, এইখানে জর্জ হ্যারিসন ছিল আমার খুবই প্রিয় একটা ব্যান্ড বিটলসের মেম্বার। জর্জ হ্যারিসন ব্রিটেনের নাগরিক, গ্রেট ব্রিটেন থেকেও তো আমাদের যুদ্ধে সহযোগিতা করা হয়েছে। জর্জ হ্যারিসনের এই যে কনসার্ট ছিল, কনসার্ট ফর বাংলাদেশ ছিল এটার নাম, যেটার এই কনসার্ট ফর বাংলাদেশ থেকে যে অর্থ উত্তোলন করা হয়েছে সেটা কিন্তু শরণার্থীদের মধ্যে, যোদ্ধাদের মধ্যে বা অসুস্থ যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। কেমন? জর্জ হ্যারিসন শিল্পী ছিল, কি ছিল? গায়ক ছিল। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত মানে বিশ্বে জনমত সৃষ্টি করে গান গেয়ে, হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশে, যে কনসার্টটাই বাংলাদেশের জন্য। ক্লিয়ার? ওকে, কি করলাম এটা? আচ্ছা, মুক্তিযুদ্ধে সকল মানুষের সহযোগিতা বাঙালির কোন বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে? মুক্তিযুদ্ধে সব ধরনের মানুষের যে হেল্প বা সহযোগিতা, এটা আসলে বাঙালি যে বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, সাহসী মানসিকতা, জাতীয়তাবাদী চেতনা, সংগ্রামী মনোভাব, স্বাধীনতাকামী জাতি। কোনটা হতে পারে বলো তো? স্বাধীনতাকামী জাতির সাথে সহযোগিতা বা সংগ্রামী মনোভাব, জাতীয়তাবাদী চেতনা, এটা বি আর সি হওয়ার চান্স বেশি। এই যে দেখো, বি অ্যান্সার, দেখছো? বি হচ্ছে অ্যান্সার। আমি আবার ক্রস কেন দিলাম? বি হচ্ছে অ্যান্সার। জাতীয়তাবাদী চেতনা, সাহসী মানসিকতা হলেও মানুষজন তো মানে স্বার্থপর হতে পারে, তাই না? সংগ্রামী মনোভাবেও বা স্বাধীনতাকামী জাতি হিসাবে এটা কাজে লাগে না। কিন্তু জাতীয়তাবাদী চেতনায় যখন সবাই বুঝতে পারে যে আমরা তো আসলে সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, সবাই আমার আসলে পাশের ভাই, আজকে সে নির্যাতিত হচ্ছে, আমার পাশের যে ভাইটা নির্যাতিত হচ্ছে, আমি যদি তাকে নিয়ে কথা না বলি, নেক্সট দিন হয়তো আমাকে নির্যাতন করা হবে, তখন হয়তো কেউ কথা বলবে না। অথবা এই নির্যাতনটা 23 বছর ধরে যখন 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তান শাসন করেছে, সবাই দেখে এসেছে যেটা কত ভয়াবহ। তাই যুদ্ধে সবাই সবাইকে যতটা সম্ভব হয়েছে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সাহস জুগিয়েছে, এবং এইটা আমাদের যে জাতীয়তাবাদী চেতনা সেটারই বহিঃপ্রকাশ। ক্লিয়ার? আচ্ছা, অবশেষে আমাদের এমসিকিউ দেখা শেষ। এখন আমরা কি করব বলো তো ভাইয়া? এমসিকিউ দেখা শেষে আমরা এখন কিছু সিকিউ না, শর্ট কোশ্চেন, এসকিউ দেখব, কিছু এসকিউ দেখব আমরা। কেমন?
আচ্ছা, এসকিউতে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা একটু খেয়াল করো। আমরা এসকিউ ইজ ইকুয়াল টু শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের মার্ক কত? শর্ট কোশ্চেনের মার্ক হচ্ছে 2, তাই না? এরপর হচ্ছে ধরো জ্ঞানমূলক, জ্ঞানমূলকের মার্ক কত? 1। আর কি থাকে? অনুধাবন, অনুধাবনের মার্ক কত? অনুধাবনের মার্ক হচ্ছে 2, তাই না? সেই হিসাবে শর্ট কোশ্চেন আর অনুধাবন আমাদের কাছে অলমোস্ট সেম লাগে না? লাগে তো, তাই না? শর্ট কোশ্চেন এবং অনুধাবনের আসলে পার্থক্যটা কি ভাইয়া বলো তো? শর্ট কোশ্চেনে আমরা বর্ণনা করে লিখি, শর্ট কোশ্চেনটা আমরা বর্ণনা করে লিখি। আর অনুধাবনে ধরো কিছু একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে, অনুধাবন মানে কি? অনুধাবন মানেই কিন্তু ইটসেলফ, অনুধাবনের বাংলা অর্থ বা অনুধাবন তো একটু কঠিন শব্দ, এটার সহজ অর্থ হচ্ছে বুঝতে পারা। অর্থাৎ অনুধাবনে কিন্তু আমাদেরকে এরকম প্রশ্নই দেওয়া হয় যে চ্যাপ্টারটা পড়ে আমরা আসলে চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে কতটুকু কি বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাই অনুধাবনের ক্ষেত্রে আমরা কি করব? অনুধাবনে আমরা যেটা করি যে কোনো একটা জিনিস আমরা প্রমাণ করি, বা যে উত্তর আমি লিখলাম সেই উত্তরটা কেন রাইট সেটা আমরা বুঝাই। ক্লিয়ার? যে অনুধাবনে আমরা কি করি আর শর্ট কোশ্চেনে কি করি? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন শর্ট কোশ্চেন এবং অনুধাবনের পার্থক্য না বুঝে অনুধাবনের মতো করে যদি শর্ট কোশ্চেন লিখি নাম্বার কমে যেতে পারে। শর্ট কোশ্চেনের মতো করে অনুধাবন লিখলে তখনও নাম্বার কমে যেতে পারে। আমাদেরকে এই দুইটার পার্থক্য ভাইয়া ঠিকঠাক মতো বুঝে তারপরে পরীক্ষা লিখতে হবে। জ্ঞানমূলক সে জায়গা থেকে খুবই সেফ, জ্ঞানমূলকে জাস্ট ধরো তক্তা মার প্যারেক, তাই না? তক্তা ধরে পেরেক মারো, অর্থাৎ ডিরেক্ট তুমি অ্যান্সার জন্য অ্যান্সার বসিয়ে দাও, শেষ, কোনো চাপ নেই। কিন্তু অনুধাবনের ক্ষেত্রে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে প্রশ্ন কী চেয়েছে, আমি কতটুকু লিখছি, কিভাবে প্রেজেন্ট করছি খাতায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইয়াহিয়া খান 3 মার্চের অধিবেশন স্থগিত করেন কেন? আচ্ছা, এখানে এই প্রশ্নটা যদি আমি অনুধাবন অ্যাপ্রোচে লিখিও, যদি অনুধাবন অ্যাপ্রোচে লেখার সুযোগ নাই, কারণ 3 মার্চের অধিবেশন ইয়াহিয়া খান কেন স্থগিত করে সেটার একটা ডিরেক্ট অ্যান্সার আমার বইতে দেওয়া আছে। অর্থাৎ এটা যেহেতু বর্ণনা করে লিখতে হবে, এটা একটা সলিড শর্ট কোশ্চেন। কেমন? খেয়াল করে দেখো, এখান থেকে আমরা কি দেখছি যে ইয়াহিয়া খান 3 মার্চের অধিবেশন স্থগিত করে। 1971 সালের 3 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের যে অধিবেশন আহ্বান করে, পাকিস্তান পিপলস পার্টির তখন নেতা ছিল ইয়াহিয়া খান, ছিল তখন প্রেসিডেন্ট পাকিস্তানের। আর পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, যেটার হয়তোবা বর্তমান নেতা হিসেবে ইমরান খান আছে, হ্যাঁ যাই হোক, পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকার অধিবেশনে যোগদান করতে সে অস্বীকার করে, সে বলে যে না আমি করবো না। এবং শুধু এটা করে নাই, সে অন্য যে সদস্যরা আছে পাকিস্তান পিপলস পার্টির বা এই অধিবেশনের সাথে জড়িত তাদেরকেও হুমকি দেয়। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, হ্যাঁ শেখ মুজিবুর রহমানের যে 7 মার্চের একটা ভাষণে একটা লাইন আছে না, তোমরা অনেকে হয়তো এটা পড়েছো, যে ইয়াহিয়া খান ভুট্টো সাহেব তারা নাকি বলেছিল যে এইখানে যদি অধিবেশন বসে তাহলে কসাইখানা হয়ে যাবে, এরকম কথাবার্তা বলেছিল না? এটার রিজন কি? রিজন হচ্ছে এইখানে যে হুমকি দেওয়া, ষড়যন্ত্র করা, এই প্ল্যান তো ছিল আসলে হচ্ছে জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের। এই জিনিসটাই তারা অজুহাত দেখিয়ে, তারা বিভিন্ন এক্সকিউজ দিয়ে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দেখা যায় যে পরে একটা ষড়যন্ত্র করে ইয়াহিয়া খান 1 মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে 3 মার্চের যে অধিবেশন ছিল সেটা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে। ক্লিয়ার? অধিবেশন যে স্থগিত হয়েছিল শুধু তা না, এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়েছিল, মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, স্বাধীন বাংলাদেশের পতাকা কিভাবে উত্তোলন করা হয়? 3 মার্চ যখন
অধিবেশন স্থগিত করা হয়, তাও সেটা অনির্দিষ্টকালের জন্য, সবাই তো সেটা জানতে পারে। তখন যেটা করা হয়, এই যে 3 মার্চ অধিবেশন স্থগিত করা হলো, সেই প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ, এটা ছিল ওই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল না, তেমনই সর্বদলীয় সংগ্রাম পরিষদ ছিল মুক্তিযুদ্ধের আগে, যারা 2 মার্চে ঢাকায় আর 3 মার্চ সারা দেশে, মাথায় রাখতে হবে কিন্তু হরতাল 2 মার্চ পালন হয়েছিল ঢাকায়, 3 মার্চ থেকে সারা দেশে হরতাল পালনের ডাক দেয়, যেখানে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছাত্র সমাবেশে আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। তাহলে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কবে? যদি আসতো কবে, এটা হতো 2রা মার্চ। কে উত্তোলন করে? এই যে আসম আব্দুর রব, এই লোকটা উত্তোলন করে। ক্লিয়ার? আচ্ছা, 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপট সম্পর্কে লেখো। আচ্ছা, খুবই ক্লিয়ার এই প্রেক্ষাপট, বইতেও দেওয়া আছে যে 3 মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হলে সকল কার্যক্রম অচল হয়ে পড়ে। তখন পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে অনেক মানুষ হতাহত হয়। এই যে 3 মার্চ পল্টনে 3 মার্চ, এই যে 7 মার্চের আগে কিন্তু 3 মার্চ, 2 মার্চ ছিল ঢাকায় হরতাল, 3 মার্চ থেকে সারা দেশে হরতাল। তখন পল্টনে স্বাধীনতার ইশতেহার, অর্থাৎ আমাদের যে স্বাধীনতার ডাক, স্বাধীনতার কথাবার্তা, সেটা শুরু হয়। তখন সেখানে পুলিশ আর সেনাবাহিনীর গুলিতে অনেকে হতাহত হয়, আহত হয়। কেমন? এই যে আমরা দেখি না যে 7 মার্চের ভাষণে একটা কমন কথা আছে যে এত লোকের রক্তের উপর পাড়া দিয়ে অধিবেশনে বসবে না। এটার মানে কি? এই লোক রক্তের উপরে পাড়া দিয়ে কাদের কথা বলা হচ্ছে? এই যে 23 বছরের যে শাসন ছিল পাকিস্তানের, 52 ভাষা আন্দোলন থেকে 1969 সালের গণ অভ্যুত্থান থেকে, বা এর মাঝামাঝি অনেককেই হয়তো মেরে ফেলা হয়েছে। তেমনি এই যে 3 মার্চ যাদেরকে পল্টনে ইশতেহার পাঠ করার সময় গুলি করা হয়, তাদের কথাও এখানে বলা হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমান 7 মার্চ রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে জনসভায় ঐতিহাসিক ভাষণ প্রদান করে। ওকে, 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস বলার কারণ কি? 25 মার্চে কি হয়েছে? 25 মার্চে হয়েছে অপারেশন সার্চলাইট, এবং বাংলাদেশের ইতিহাসে এর থেকে ঘৃণ্য এই যে নিরস্ত্র বাঙালিদের হত্যা করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপারেশন সার্চলাইট যখন হয়, যাদেরকে আক্রমণ করা হয়েছিল তাদের কারো কাছে তো অস্ত্র ছিল না, অর্থাৎ তারা কেউ যদি চায় যে নিজেকে বাঁচানোর জন্য ডিফেন্স করবে, সেটাও সম্ভব না। তাই অপারেশন সার্চলাইট হয়েছিল 25শে মার্চ, আর এই 25শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস বলা হয়। কারণ তখন পাকিস্তানি বাহিনী, এই যে দেখো কোন কোন জায়গায়, ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের দিকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায়, বিভিন্ন জায়গায় নৃশংস আক্রমণের মাধ্যমে এই যে অপারেশন সার্চলাইট বা এই গণহত্যা তারা ঘটায়। এবং এই গণহত্যায় কিন্তু অ্যাট এ সেম টাইম অনেক জায়গায়, অনেক বস্তিতে, অনেক জায়গায় তারা আগুন ধরিয়ে দিয়েছিল, অনেক মানুষ জাস্ট পুড়ে মারা গিয়েছে, এরকম হয়েছে। কেমন? আচ্ছা, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে কি জানো? 1971 সালের 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান, এই যে দেখো কবে, 1971 26শে মার্চ, কে? মেজর জিয়াউর রহমান। কোথায়? চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পাকিস্তানি শাসকদের অন্যায়, অত্যাচার ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করতে এরপর তিনি 27 মার্চ, অর্থাৎ 27 মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেয়। তার মানে হচ্ছে মেজর জিয়াউর রহমান 2বার স্বাধীনতার ঘোষণা দেয়। 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজে সহোদ্যোগী হয়ে একবার দেয়, দ্বিতীয়বার হচ্ছে শেখ মুজিবুর রহমানের পক্ষে আরেকবার সে স্বাধীনতার ঘোষণা পাঠ করে। ক্লিয়ার? বি গ্রেড ফোর্স কি? বি গ্রেড ফোর্স, এর যে একটু আগে তোমাদেরকে জাস্ট এমসিকিউ পড়ার সময় দেখানো হয়েছে যে 3টা বি গ্রেড ফোর্স আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অঞ্চল ভিত্তিক, অঞ্চলের হিসাবে গেরিলা ও নিয়মিত যুদ্ধের সমন্বয় করার জন্য। অর্থাৎ আমরা পড়লাম না নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী, তাই না? এখানে কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে, গেরিলা এবং নিয়মিত যোদ্ধা। গেরিলা বা নিয়মিত যোদ্ধারা হচ্ছে যারা ট্রেন্ড, প্রশিক্ষণ প্রাপ্ত, যারা অনিয়মিত না। অনিয়মিতরা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত না। গেরিলা যুদ্ধ আসলে কিভাবে হয়? গেরিলা যুদ্ধ হয়, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, হুট করে দেখলাম যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমি তোমাকে গুলি করা শুরু করলাম।
এই গেরিলা যুদ্ধে কিন্তু অনেক স্কিলড হতে হয়, এক্সপিরিয়েন্সড হতে হয়। কারণ এই যে আমি হুট করে তোমাকে গুলি করা শুরু করলাম, আমার তো নিজেকে বাঁচানোর মতো আশেপাশে কোনো শিল্ড নাই, তাই না? কোনো অপশন নাই। অর্থাৎ তুমি যদি আমাকে ঠিক করে গুলি করতে পারো তাহলে আমিও মারা যাবো। অর্থাৎ আমি যখন তোমাকে গুলি করছি আমার এটা শিওর করতে হবে যে গেরিলা যুদ্ধের সময় আমার যার উপর আক্রমণ করার কথা তাদের সবাইকে আমি পরাজিত করছি। তাই এর জন্য হাইলি স্কিলড হতে হয় এবং এর জন্য নিয়মিত যুদ্ধ দরকার বা নিয়মিত বাহিনী দরকার। এই যে 11টা সেক্টর গঠন করা বা সেক্টর কমান্ডার, তারা কিন্তু নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী সবার জন্য ছিল। কিন্তু বি গ্রেড ফোর্স বা এই যে কে ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স, এই 3টা করা হয়েছিল এই বাহিনীকে সমন্বয় করার জন্য। এবং প্রত্যেকটা খালেদ মোশাররফের খালেদের কে, জিয়াউর রহমানের জেড, জিয়ার জেড, শফিউল্লাহর শফির এস, প্রত্যেকটা বাহিনীর প্রধানের নামের আদ্যক্ষর অর্থাৎ নামের যে প্রথম অক্ষর সেটার নামে কিন্তু কে ফোর্স, জেড ফোর্স, এস ফোর্সের নাম করা হয়েছে। ক্লিয়ার? ওকে। কাদের নিয়ে স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়? এই যে এটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে এমসিকিউতে দেখলাম। 6 জনের নাম পেয়েছি, 6 সদস্য বিশিষ্ট। এখানেও বলা হচ্ছে এই 6 জন আসলে কারা। তার মধ্যে আমরা 3 জনের নাম জানি। একজন হচ্ছে মনি সিংহ, আব্দুল হামিদ খান ভাসানী আর তাজউদ্দিন আহমেদ, তাই না? আচ্ছা, খেয়াল করি এখন স্বাধীন, এই যে দেখো এই প্রশ্নটা, এটা কিন্তু ডিরেক্ট একটা শর্ট কোশ্চেন ভাইয়া। কারণ এইটার অ্যান্সার বইতে এই যে 6 জন মানুষ, এই 6 জন মানুষ কারা, এই 6 জন মানুষ কোন পার্টি থেকে বিলং করে, সব কিছুই বইতে দেওয়া আছে। এটা কিন্তু ডিরেক্ট একটা শর্ট কোশ্চেন। স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য ন্যাশনাল আওয়ামী পার্টি ব্র্যাকেটে ভাসানী ন্যাপ, অর্থাৎ মাওলানা ভাসানী যেই ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টি করতো, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর ন্যাপের অধ্যাপক মুজাফফর আহমেদ, অর্থাৎ 2টা মানুষ দেখলাম, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর 4 জন, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের যে ছিল তখনকার প্রধানমন্ত্রী, আর খন্দকার মোশতাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রীকে নিয়ে স্বাধীন বাংলাদেশ সরকারের মোট 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এর মধ্যে কমনলি কারা? তাজউদ্দিন আহমেদ আর খন্দকার মোশতাক ছিল বাংলাদেশের তখন যে মুজিবনগর সরকার, সে সরকারের মন্ত্রিত্বে, তাই না? আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল তখন ন্যাব ভাসানীর, অধ্যাপক মুজাফফর আহমদ ছিল ন্যাব মুজাফফরের, এরপরে ছিল কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিংহ, 5 জনের নাম হয়ে গেল, আর লাস্ট ছিল কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর। কেমন? এই 6 জন ছিল স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা কিরূপ ছিল? রাশিয়ার নাম তখন রাশিয়া ছিল না, এটা ছিল ইউএসএসআর, যেটা হচ্ছে আসলে সোভিয়েত ইউনিয়ন। ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন যেটাই বলি। কেমন? আচ্ছা, মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এটা 2 ভাবে হতে পারে, রাশিয়ার ভূমিকা কেমন ছিল বা সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কেমন ছিল। মুক্তিযুদ্ধে ভারতের পর সর্বাধিক সবচেয়ে বেশি অবদান রাখে অধুনা বিলুপ্ত, অর্থাৎ কিছুকাল আগে যেটা বিলুপ্ত হয়ে গিয়েছে, হ্যাঁ, এই যে সোভিয়েত ইউনিয়ন যেটা বিলুপ্ত হয়ে রাশিয়া হয়ে গিয়েছে। রাশিয়া সোভিয়েত প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। অর্থাৎ বিবিসি বা গ্রেট ব্রিটেনের নিউজ পেপার বা মিডিয়ার বাইরেও সোভিয়েত মিডিয়া থেকেও কিন্তু একইভাবে এই যে প্রচার মাধ্যম অর্থাৎ মিডিয়া, হ্যাঁ, মিডিয়া থেকেও কিন্তু বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী, মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টি করে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, এই যে যুদ্ধ বন্ধের, পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের, যুক্তরাষ্ট্র কিন্তু আসলে যুদ্ধ বিরোধীর প্রস্তাব দেয়, এখানে একটু ভুল আছে হয়তো। জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের যে প্রস্তাব দেয়, সোভিয়েত ইউনিয়ন সেখানে ভেটো বা বিরোধিতা করা, নিষেধ করা, বাদ দেওয়া, বিরোধিতা করে সেটা বাতিল করে দেয় যে না, যুদ্ধ বন্ধ করা যাবে না। কারণ ইভেন ধরেও নেই যে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছিল, যখন যুদ্ধ বন্ধের কথা বলা হচ্ছে, আমরা একটু আগে এমসিকিউ থেকে পড়লাম না যে যৌথ বাহিনী যখন গঠন করা হয় তখন বাংলাদেশের বিজয় বা বাংলাদেশ যে জিতে যাবে সেটা আরও নিশ্চিত হয়ে যায় মানুষ। তখন যুদ্ধ বন্ধ করা মানে কি? তার মানে হচ্ছে যুদ্ধকে লেন্দি করা,
যুদ্ধের সময় বাড়ানো, সময় বাড়ালে দেখা যাবে যে এই যে রিদম, হ্যাঁ রিদম থাকে না, গানের তো একটা রিদম আছে। হুট করে তুমি ধরো গান বাজাচ্ছ রুমে, কেউ গান অফ করে দিল, ভালো লাগবে? লাগবে না তো। যুদ্ধের একটা রিদম আছে, যুদ্ধের রিদমে একটা সময় পরে যুদ্ধ চলছে, হুট করে যদি অফ করে দেওয়া হয় তাহলে দেখা যাবে প্রতিপক্ষ শক্তিশালী হয়ে যাচ্ছে, আর যারা শক্তিশালী ছিল তারা দুর্বল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মুক্তিযুদ্ধে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভূমিকা কী ছিল? মুক্তিযুদ্ধে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন জানায়, যা ছিল কিউবা, যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে ব্রিটেনের প্রচার মাধ্যমগুলোর ভূমিকা কী ছিল? 1971 সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর যে নির্মম নির্যাতন এবং বাঙালিদের যে সংগ্রাম প্রতিরোধ বা ভারতে আশ্রয় নেওয়া, শরণার্থীদের করুণ অবস্থা, পাকিস্তানিদের অত্যাচার, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, এইসবের কথা বা এইসব সম্পর্কে বিশ্ববাসীকে জানায়। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এরপর মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা সম্পর্কে ধারণা দাও। ব্রিটিশ সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই সহানুভূতিশীল ছিল এবং বিবিসি, এই যে এখানে বিবিসি, তিনটা জিনিস মার্ক করার মতো ব্রিটেনের ভূমিকা বললে, বিবিসি, লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা আর শিল্পী জর্জ হ্যারিসন, এই তিনটেই ব্যাস। এই যে এই তিনটে হচ্ছে কিওয়ার্ড এই প্রশ্নের, এই তিনটেই আমাকে গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, জর্জ হ্যারিসনের সাথে আর কারা ছিল এই কনসার্ট ফর বাংলাদেশ প্রোগ্রামে? পণ্ডিত রবিশঙ্কর, যে হচ্ছে জর্জ হ্যারিসনের বন্ধু, আর আলী আকবর খান, যে মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্বে জনমত সৃষ্টি করে এবং দান সহায়তা কার্যক্রম পরিচালনা করে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আর কি কি রকমের প্রশ্ন শর্ট কোশ্চেন বা অনুধাবনে আসতে পারে। সেটা হচ্ছে ছাত্র, নারী, পেশাজীবী, তিনটা হইল না, প্রবাসী বাঙালি, বাঙালিটা নিচে লিখি, চারটা হইল, আর ছাত্র, নারী, পেশাজীবী, প্রবাসী বাঙালি, গণমাধ্যম আর জনসাধারণ। এই যে এদের কথা বলা হচ্ছে, এটার ভূমিকা এখানে যে 6টা মার্ক করা হলো, ছাত্র, নারী, পেশাজীবী, প্রবাসী বাঙালি, গণমাধ্যম আর জনসাধারণ, এদের কি ভূমিকা ছিল আমাদের যুদ্ধে, সেটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেন বা অনুধাবনে আসতে পারে, তখন আমাদের হয়ে গুছিয়ে লিখতে হবে। কেমন? এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে মুজিবনগর সরকার কিভাবে আসলে পরিচালিত হতো, কি কি করেছে, উপদেষ্টা কারা ছিল, কোন পদে কোন জায়গায় কে মন্ত্রিত্ব করেছিল, এসব পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, তখন সেটা লিখতে হবে। দুইটা গেল। থার্ড, এটা তোমরা অলরেডি পরিচিত হয়েছো, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি, ব্রিটেনের ভূমিকা কি, এই তিনটা কিন্তু আলাদা করে আসতে পারে, তখন এই তিনটা আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার? আমাদের আসলে কমন প্রশ্নের প্যাটার্ন কিন্তু আমরা বুঝে ফেলেছি। এই চ্যাপ্টারটা যে খুব বড় তাও না, এই চ্যাপ্টারটা কিন্তু মোটামুটি ইতিহাসের চ্যাপ্টার হিসেবে ছোট। আমাদেরকে জাস্ট অনেক তথ্য মাথায় রাখতে হয়, এইটাতেই আমাদের মন খারাপ হয়ে যায়। একটু কষ্ট করে তথ্যগুলো মাথায় রাখলেই চ্যাপ্টার ভাইয়া খুবই ইজি। কেমন? এমসিকিউ শেষ, শর্ট কোশ্চেন শেষ, উই আর অন দ্য লাস্ট পার্ট, সেটা হচ্ছে আমরা কিছু সিকিউ দেখব। আচ্ছা, এই সিকিউটায় দুইটা ঘটনার কথা বলা হচ্ছে। দুইটা ঘটনার কথা বলা হচ্ছে, তাই না? এখানে দুইটা ঘটনায় কতে দেখা যাচ্ছে রেসকোর্স ময়দান 1971 সাল, বাঙালির শোষণ বঞ্চনার ইতিহাসের বর্ণনা বিশ্ব প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃত। এটা হচ্ছে 1971 আসলে 7ই মার্চের যে ভাষণ, সেইটাই, নাথিং লেস নাথিং মোর। কেমন? আর এই সাইডে আমরা যেটা দেখি, প্রথম সরকার গঠন 1971 সালে, হানাদারদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা,
আর কি কি বিজয় অর্জন নিশ্চিত করা, এটা হচ্ছে মুজিবনগর সরকার। এটাও ক্লিয়ারলি আসলে বোঝা যায়। আচ্ছা, প্রশ্ন কি কি তাহলে? স্বাধীন ঘোষণার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রটির নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। একটা কোশ্চেন শেষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই যে দেখছো, একটু আগেই বলতেছিলাম যে এই যে ছাত্র সমাজ, নারী, প্রবাসী বাঙালি, গণমাধ্যম, জনসাধারণ, পেশাজীবী, তাদের কি ভূমিকা, এটা আমাদেরকে একটু বইয়েই দেওয়া আছে, বইয়ে আলাদা করে দেওয়া, একটু পড়ে ভাইয়া মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের এই যে এরকম অনুধাবন শর্ট কোশ্চেন যে কোনো জায়গায় এসে পড়তে পারে। আচ্ছা, ছকের ক হচ্ছে এটা। কতে ঐতিহাসিক ঘটনাটি কোন ঐতিহাসিক ঘটনা প্রতিফলিত হয়েছে? 7ই মার্চের ভাষণের কথা। এখানে ফার্স্টে আমি ডিরেক্ট লিখবো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা, এরপর 7ই মার্চের ভাষণ আসলে কিভাবে কেন গুরুত্বপূর্ণ এক প্যারায় লিখবো, তাহলে 2টা প্যারা হয়ে গেল। লাস্ট প্যারা লিখবো এই 7ই মার্চের ভাষণ আসলে আমাদের কিভাবে যুদ্ধে জিততে বা যুদ্ধ পরিচালনা করতে এবং মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ক্লিয়ার? এবং কেন আমার উত্তরটা আসলে রাইট। এবং লাস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিজয় অর্জনের ক্ষেত্রে ছকের খতে প্রতিফলিত সরকারের ভূমিকা মূল্যায়ন করো। ছকের খতে প্রতিফলিত যে সরকার, সেটা কি সরকার? সেটা মুজিবনগর সরকার, তাই না? মুজিবনগর সরকারের যে ভূমিকা আমি মূল্যায়ন করব, এখানে আমাদেরকে ফার্স্টে মুজিবনগর সরকার বলবো, মুজিবনগর সরকারের স্ট্রাকচার কেমন ছিল সেটা বলতে হবে, তারপরে মুজিবনগর সরকার কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছে, কিভাবে কাজ করেছে এবং কেন এটা আসলে আমাদের যুদ্ধে হেল্প করেছে, এইসব যদি আমি 4টা প্যারায় গুছিয়ে লিখি একটু সুন্দর করে সময় নিয়ে বুঝে তাহলে কিন্তু আমার মার্কটা পরীক্ষায় এসে যাবে। কেমন? আচ্ছা, প্রশ্ন 2, ক্লাস 10-এর একজন স্টুডেন্ট হচ্ছে রাহা, যার দাদা চাকরিজীবী ছিল। সে দীর্ঘ 9 মাস যুদ্ধ করেন। যুদ্ধের স্মৃতি সম্বলিত অনেক কিছু তিনি একটা রুমে সংরক্ষণ করে। রাহার বান্ধবীরা বেড়াতে এলে সেসব দেখায় এবং স্মৃতি রোমন্থন করে। অর্থাৎ ওই যে আমি বলি না যে নস্টালজিয়া, হ্যাঁ, রাহার দাদাও একটু নস্টালজিক হয়ে পড়েছে যুদ্ধ বা যুদ্ধের স্মৃতি নিয়ে। এও বলেন তোমাদের মতো নারীদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অনেক অবদান ছিল। আচ্ছা, 1971 সালের চূড়ান্ত বিজয়ে কতজন পাকিস্তানি সদস্য আত্মসমর্পণ করে? একটু আগেই দেখলাম, এটা সম্ভবত আমাদের এমসিকিউতেই ছিল, 93,000। কেন 25 মার্চ 1971-এর রাতকে কালো রাত্রি বলা হয়? কেন বলা হয়? এই যে অপারেশন সার্চ লাইট বা গণহত্যা, এসব বুঝিয়ে লিখবা তাহলেই হবে। হ্যাঁ, অপারেশন সার্চ লাইট বা গণহত্যা। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটি তোমাদের পাঠ্যপুস্তকের কোন যুদ্ধকে নির্দেশ করে? মুক্তিযুদ্ধ অবভিয়াসলি। এরপর আমরা মুক্তিযুদ্ধ কিভাবে হলো, মুক্তিযুদ্ধ হওয়ার কনটেক্সট কি, মুক্তিযুদ্ধ সময় কি হয়েছে এবং মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, এটা গুছিয়ে লিখলে আমাদের হয়ে যাবে। লাস্টলি, উক্ত যুদ্ধে মানে এই মুক্তিযুদ্ধে উদ্দীপকে উল্লেখিত 2টি গোষ্ঠীর উক্ত ভূমিকা আলোচনা করো। এখানে 2টি গোষ্ঠী বলতে জনসাধারণ, যে হচ্ছে রাহার দাদা, আর হচ্ছে নারী সমাজ। এই 2টা গোষ্ঠী আসলে কিভাবে যুদ্ধ পরিচালনা করেছে, কিভাবে কন্ট্রিবিউট করেছে যুদ্ধে, এটা যদি আমরা লিখি তাহলেই হয়ে যাবে। এটাই আমাদেরকে গুছিয়ে লিখে আমার উত্তর কেন রাইট, আমি যে উত্তরটা লিখছি সেটা কেন সঠিক, কেন এটাই আনসার হবে, অন্য কোনোটা হবে না, সেটাও আমাদেরকে বোঝাতে হবে। কেমন? এটাই সৃজনশীল। আচ্ছা, এটা সম্ভবত লাস্ট সৃজনশীল। প্রশ্ন 3, পুলিশ সদর দপ্তর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, অস্ত্রাগার। আচ্ছা, এই 3টা আর লক্ষ্যবস্তু, এটা কি হবে বলো তো? এটা তোমাদের পারার কথা, এটা না পারলে খুবই লজ্জার হবে ব্যাপারটা। এটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। ইংরেজিতে আমি কেন লিখতেছি? ইংরেজিতে লিখলে তো তোমাদের প্যারা আসলে, এটা ইনফর্মাল কাজ, এটা করা উচিত না। আচ্ছা, এটা অপারেশন সার্চ লাইট। এখন একটু খেয়াল করো তো, এখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস কয়েকটি হল, মানে হলের কথা বলা হচ্ছে, বুয়েটের কিছু হল, তারপরে অস্ত্রাগার অর্থাৎ পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর হেডকোয়ার্টার, এরকম অনেক জায়গাতে এই যে পুলিশ সদর দপ্তর, অস্ত্রাগারে এই হামলাটা হয়েছিল। এবং বাঙালি যাতে নিরস্ত্র থাকে, এই যে অস্ত্রাগার বা পুলিশ সদর দপ্তরে কেন হামলা হয়েছিল? বাঙালি পুলিশ বা বাঙালিদের কাছে কিছু পরিমাণ যে অস্ত্র আছে, বাঙালি যাতে নিরস্ত্র থাকে, যাতে তাদেরকে মেরে ফেলা ইজি হয়, হ্যাঁ, এই গণহত্যা চালানো যাতে ইজি হয়, এই কারণে এই জিনিসটা নিশ্চিত করার জন্যই এইসব জায়গায় হামলা করা হয়। গণযুদ্ধ কি?
গণযুদ্ধ, মুক্তিযুদ্ধ বা গণযুদ্ধ কিভাবে হয় এটা জাস্ট বর্ণনা করে এক লাইনে লিখতে হবে। মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা, এই যে দেখছো দেখছো, এর আগের প্রশ্নে দেখলাম ছাত্র সমাজের, এখন দেখতেছি প্রবাসীদের, এরকম ঘুরে ঘুরে দেখবো যে নারী সমাজের। নারীদের ভূমিকা কিন্তু অলরেডি আগের সৃজনশীলে আছে, কিন্তু সেটা শর্ট কোশ্চেন বা অনুধাবন না, সেটা একটা লং, একটা লিটারেলি সৃজনশীলী নারীদের ভূমিকা নিয়ে সাজানো হয়েছে, তাই না? এটা খেয়াল করে পড়তে হবে। এবং এইসব এই যে দেখো, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2025 সালের প্রশ্ন, এটা চট্টগ্রাম বোর্ডে 2025 সালের প্রশ্ন। এরকম এটা যেরকম চট্টগ্রাম বোর্ডে 2025 সালের প্রশ্ন, এরকম অনেকগুলোই কিন্তু আছে যেগুলো আসলে বোর্ড কোশ্চেন, হ্যাঁ, খেয়াল নাই বা হয়তো এখানে উঠানো হয় না, কিন্তু অনেকগুলো এরকম কমন বোর্ড কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ভাইয়া এইরকমই কমন। আমাদের বই আসলে পড়ার মতো কি কি আছে, ওই যে 4টে জিনিস দেখালাম না, মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে আমাদের 7ই মার্চের ভাষণ বা 25শে মার্চের গণহত্যা, এই দুইটা পড়ে। আবার এইটা শেষ হয়ে যাওয়ার পরে মুজিবনগর সরকার কী কী করেছে সেটা পড়ে। তারপর থার্ডলি যেটা পড়ে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ মুক্তিযুদ্ধে কিভাবে কন্ট্রিবিউট করেছে। আর লাস্টলি যেটা আমাদের পড়া গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন দেশের কতটুকু ভূমিকা আমাদের যুদ্ধে ছিল। আচ্ছা, এই দৃশ্যকল্প অর্থাৎ এই যে এটা আসলে কোন ঘটনা নির্দেশ করে? অপারেশন সার্চলাইট। এটা আমরা বুঝাবো অপারেশন সার্চলাইট কিভাবে হয়েছে, কারা নেতৃত্ব দিয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে ক্ষতি করেছে, কোন কোন জায়গায় আক্রমণ হয়েছে, এতটুকু লিখলে ইনাফ। এবং অপারেশন সার্চলাইটের পরিণতি কি হয়েছে, এবং এরপরে যে একটা যুদ্ধ হয়েছে, মানুষজন যে মুক্তিযুদ্ধ করেছে, অপারেশন সার্চলাইট আসলে কতটা ট্রমাটিক ছিল, এসব আমরা গুছিয়ে লিখলে আমাদের এটাও লেখা শেষ হয়ে যাবে। তাহলে সৃজনশীল কিভাবে লিখতে হয়, সৃজনশীল কিভাবে লিখবো, এই প্যাটার্ন বা এই জিনিসগুলো আমরা যদি খেয়াল করি, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে যদি দেখি ভাইয়া, তাহলে কিন্তু টেস্ট পেপার হোক, কোশ্চেন ব্যাংক হোক, খেয়াল করে দেখবো যে বোর্ড কোশ্চেনে একটা চ্যাপ্টারে কিন্তু একই রকম একটু প্যাটার্ন ফলো করা হয় কোশ্চেন করার ক্ষেত্রে। তাই এই জন্যই বলেছি যে সৃজনশীল যদি সম্ভব হয় ভাইয়া, লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস করলে যেটা হবে, আমাদের লেখা যেমন হাতের লেখা সুন্দর হবে। অনেক হয়তো বলতে পারো যে না ভাই আমার হাতের লেখা সুন্দর দরকার নেই, হাতের লেখা আমার অলরেডি অনেক সুন্দর। কিন্তু যদি এরকম হয় যে হাতের লেখা অলরেডি সুন্দর, যাতে কখনোই পরীক্ষায় এই আফসোসটা করতে না হয় যে পারতাম সবই, সময়ের জন্য লিখতে পারিনি, এই জন্য হলো প্র্যাকটিস করা দরকার। আর সৃজনশীল যখন তুমি ভাইয়া প্র্যাকটিস করবে, তোমার যেমন লিখতে লিখতে পড়ার কাজও হয়ে যাবে, মনেও থাকবে, ভুলে যাবে না, তেমনই কতটুকু আসলে লিখতে হয়, কতটুকু লেখা দরকার, কতটুকু লিখলে আমার ভালো মার্ক আসবে, কতটা ভালো লেখা যায়, এই অ্যাপ্রোচগুলোর জন্য তোমার মার্ক, তোমার হয়তো যে কোনো বন্ধুর থেকে আরও 2, 4, 5 মার্ক বেড়ে যাবে। কেমন? যেহেতু বোর্ড পরীক্ষা, আশা করবো তোমরা সবাই নিজের যত্ন নিবে, অনেক সুস্থ থাকবে। এবং এখনকার ওয়েদার, হুটহাট করে বৃষ্টি হয়, হুট করে গরম পড়ে, সবাই নিজের খেয়াল রাখবে, নিজের শরীরের যত্ন নিবে, নাহলে কিন্তু পড়াশোনা দেখবে যে আগাচ্ছে না, অসুস্থ লাগছে। অবশ্যই মনোযোগ দিয়ে একটা রুটিন মেনে এখন থেকেই পড়াশোনা করবে, চিল করব, খেলাধুলা করব, সবই আমরা করব ভাইয়া, কিন্তু টাইম মতো। কেমন? তোমাদের সবার জন্য, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। আশা করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আজকে এসএস ফিউচার স্কুলের বিজিএস এর এই শিওর শর্ট ক্লাস দ্বিতীয় অধ্যায় এখানে শেষ হচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আমি তোমাদের হিমেল ভাইয়া। তোমরা হয়তো প্রায় আমাকে দেখবে যে আমি হয়তো তোমাদের শিওর শর্টে কিছু ক্লাস নিব। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি, এতটুকুই আমার পরিচয়টা আগে দেওয়া দরকার ছিল, ক্লাস শুরু হওয়ার একদম প্রথমে দেওয়া হয়নি, তাই এখন দিলাম। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে।